শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে প্রত্যেককে আমন্ত্রণ জানাতে চাই এসিটিভির সংলাপ অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 15-এ প্রভিশন অফ বেসিক নেসেসিটির একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, রাষ্ট্র বলছে, সংবিধান বলছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, নাগরিকের এই 5টি মৌলিক অধিকার সংবিধান সংরক্ষণ করবে। কতখানি সংরক্ষিত হচ্ছে নাগরিকের এই মৌলিক অধিকার আজকের আলোচনার বিষয়। খাদ্যে ভেজাল, কসমেটিক্সে ভেজাল, ঔষধে ভেজাল, লাগাম টেনে ধরবে কে? প্রত্যেককে আমন্ত্রণ এসিটিভি সংলাপে। পরিচয় করিয়ে দিতে চাই আমার আজকের অতিথিদেরকে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজীব আল মাসুদ, উপ পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, লালবাগ জোন। আমাদের সঙ্গে স্টুডিওতে পাচ্ছি ডক্টর মনিরুল ইসলাম, পরিচালক, পুষ্টি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। আমাদের সঙ্গে স্টুডিওতে আরও রয়েছেন একে লুৎফুল কবির, সহযোগী অধ্যাপক, ঔষধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। গত এক সপ্তাহ ধরে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন এসিটিভি খাদ্যে ভেজাল, ঔষধে ভেজাল এবং কসমেটিক্সে ভেজাল নিয়ে একটি বিশেষ ধারাবাহিক করেছিলেন আমাদের সহকর্মী নাজিব বেগ। স্টুডিওতে আমি আমার এই সহকর্মীকে আমন্ত্রণ জানিয়েছি, কারণ অনেক কথা তিনি রিপোর্টে বলতে পারেননি, রিপোর্টে জানাতে পারেননি। কিছু সম্পাদকীয় নীতিমালার বাধার মুখে পড়েছেন তিনি। আজকে স্টুডিওতে তাকেও বলার স্বাধীনতা দিব। নাজিব বেগ রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আমরা অনলাইনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে পাচ্ছি যারা এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট, দীর্ঘ সময় ধরে কাজ করছেন খাদ্যের অধিকার নিয়ে, খাদ্যের ভেজাল নিয়ে, কসমেটিক্সের অবস্থান নিয়ে এবং জীবন রক্ষাকারী পণ্য, ঔষধের ভেজাল নিয়ে। আমরা আমাদের সঙ্গে আজকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, আমার অত্যন্ত প্রিয় মানুষ, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন দুদকের সাবেক চেয়ারম্যান, বর্তমানে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান। আমরা পাচ্ছি মঞ্জুর মোর্শেদ আহমেদ, সদস্য, জনস্বাস্থ্য, পুষ্টি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কতখানি নিরাপত্তা দিতে পারছেন আমাদের খাদ্যে, সে বিষয়ে কঠিন প্রশ্ন থাকবে এবং কঠিন সময়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারে মঞ্জুর মোর্শেদ আহমেদকে। আমরা পাচ্ছি সাথে উপপরিচালক বিএসটিআই রিয়াজুল হক। আমাদের সঙ্গে পুষ্টিবিদ যোগ দিবেন, প্রধান পুষ্টিবিদ, এভার কেয়ার হাসপাতাল লিমিটেড, ডক্টর তামান্না চৌধুরী। আমাদের সঙ্গে থাকবেন কাউন্সিলিং সাইকোলজিস্ট নুজাহাতি রহমান। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়, যেখানে সংবিধান বলছে খাদ্যের নিরাপত্তা দেওয়া, খাদ্যের নিশ্চয়তা দেওয়া। সংবিধানের আর্টিকেল 15-এর প্রভিশন অফ বেসিক নেসেসিটিতে রাষ্ট্র নিশ্চয়তা দিয়েছে, সেক্ষেত্রে কতখানি আমরা এই নিরাপত্তা পাচ্ছি, এটি হবে আমাদের আজকের বিষয়। আর দর্শকদের হয়ে সবার সঙ্গে তর্কে জড়াবো, বিতর্ক করব, কথা বলবো, প্রশ্ন করব, উত্তরও খোঁজার চেষ্টা করব। আমি রাশেদ কাঞ্চন। আমন্ত্রণ। শুরুতেই আমরা একটি বিশেষ রিপোর্ট দেখতে চাই নাজিব বেগের, যিনি গত এক সপ্তাহ ধরে এই রিপোর্টটি করেছেন। তার আগে অন্তত 2 সপ্তাহ পড়াশোনা করেছেন, খোঁজ খবর রেখেছেন। তার রিপোর্টটি আমরা দেখতে চাই সবার সুবিধার জন্য। এই রিপোর্টটি হবে মূলত আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার ফাউন্ডেশন রিপোর্ট। পিরোজপুরের একটি ওষুধ কারখানা এটি, যেখানে ভুয়া লাইসেন্স দিয়ে বানানো হচ্ছিল কোভিড-19, ক্যান্সার সহ নানা জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল ঔষধ। বানানো হচ্ছিল সেকলো, মোনাস, মন্টিয়ার, সেপ3, ন্যাপ্রোক্সেন প্লাসের মতো বহুল ব্যবহৃত ওষুধও। নকল হলেও অনেকটা নিখুঁতভাবে কাজটি করে আসছিল চক্রটি, যা সহজে বোঝার উপায় নেই। ভোলা, বরিশাল, কুমিল্লা, ডেমরা, সাভার সহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে এমন 3টি ভুয়া ওষুধ কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশের লালবাগ জোন। কেমিস্ট্রির কাছ থেকে বাজারের প্রচলিত ব্র্যান্ডের বিভিন্ন ওষুধের ফর্মুলা সংগ্রহ করত তারা। এরপর কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচামাল নিয়ে এই কারখানায় বানানো হতো নকল ওষুধ। গেল 2 মাসে এমন চক্রের 19 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। যারা ওষুধ বানাচ্ছে, যারা ওষুধের ডিমান্ড দিচ্ছে, যারা প্রিন্টিং প্রেসে ওষুধের জন্য প্যাকেট বানাচ্ছে, যারা ফয়েল পেপার সাপ্লাই দিচ্ছে, যারা ওষুধের ডাইস তৈরি করছে এবং ব্যবসায়ী, প্রায় 4টা চক্রকে আমরা এরকম
শনাক্ত করেছি, তাদেরকে গ্রেপ্তার করেছি। ভোক্তাদের বিশ্বাস অর্জনে ব্যবহার করা হতো নামি দামি ব্র্যান্ডের মোড়ক। ওষুধের কথিত কেমিক্যাল মোড়ক বানানোরও আলাদা লোক ছিল এদের। প্রকৃত মূল্যের চেয়ে কম দামে বিক্রি করায় অনেকেই লুফে নিত এসব নকল ওষুধ। বাজারে যে সমস্ত নামি দামি কোম্পানি রয়েছে, প্রায় প্রত্যেকটি কোম্পানির যে বহুল প্রচলিত ওষুধগুলো রয়েছে এবং যেটি জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে আমরা কনসিডার করি, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অন্যান্য ওষুধ, এইগুলো সবই ভেজাল ওষুধ তৈরি হচ্ছে এবং মার্কেটে এইটার প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। অনেকগুলো চক্র জড়িত থাকায় এ বিষয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এমন কাজ গণহত্যার শামিল। করোনার কালে যে শ্বাসকষ্টজনিত সমস্যা, তার মধ্যে মন্টিলুকাস্ট একটা ওষুধ খুব বহুল প্রচলিত এবং ব্যবহৃত, ডক্টররা প্রেসক্রিপশনে প্রথমেই লিখে থাকেন। সেই ওষুধটা খুব কিছুদিন আগে দেখলাম যে বাজারে দেদারসে পাওয়া যাচ্ছে, নকল হচ্ছে, ভেজাল হচ্ছে। কারণটা কি? কারণ এই ওষুধের মার্কেটের খুব ডিমান্ড। তারা যে কাজটি করছে এটা অনেকটা গণহত্যার শামিল। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন কাজ বন্ধ হচ্ছে না বলে মনে করেন তিনি। নাজিব বেগ, এসিটিভি, ঢাকা। দর্শক, এই রিপোর্টটি দেখার পর কিছুক্ষণ চুপ থাকাই উচিত, কিন্তু আমরা চুপ থাকতে চাই না। গণমাধ্যমের ভূমিকা রয়েছে, গণমাধ্যম তার দায়িত্ব কর্তব্য এড়াতে পারে না। এই রিপোর্টটিতে আপনারা একজন চৌকস পুলিশ কর্মকর্তার বক্তব্য শুনছিলেন, যিনি এই অভিযানটি চালিয়েছেন। আমরা তাকে অনুরোধ করেছিলাম যে আমরা আপনাকে দর্শকের মুখোমুখি করতে চাই। রাজীব আল মাসুদ এই প্রজন্মের একজন চৌকস, দায়িত্বশীল, দেশপ্রেমিক পুলিশ অফিসার। তিনি আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন, কিন্তু আমি কোনো পুলিশ অফিসারকে এই মুহূর্তে প্রশ্নটা করতে চাই না। রাজীব আল মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের অনুরোধে সাড়া দিয়ে স্টুডিওতে আসবার জন্য এসএটিভি সংলাপে। আমি আপনাকে প্রশ্নটা করতে চাই, আপনি নিজে একজন হিউম্যান, আপনার ফ্যামিলি আছে, আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, আপনার বন্ধুবান্ধব আছে, আপনার পরিবারের কেউ অসুস্থ হলে আপনি নিশ্চয়ই চিকিৎসকের কাছে যান, ওষুধ কেনেন। এই রিপোর্টটি দেখার পর এবং এই রিপোর্টে অপরাধীদেরকে আপনি ধরেছেন, গ্রেফতার করেছেন, সাধারণ নাগরিক হিসেবে বা ঔষধের একজন ক্রেতা হিসেবে আপনার আস্থা আর কতখানি আছে বাজারে যে ওষুধগুলো নিয়মিত আমরা দেখতে পাই বা কিনতে পাই? রাজীব আল মাসুদ। ধন্যবাদ আপনাকে। আমি আসলে যখন অপারেশনটা আমার কাছে ইনফরমেশনগুলো আসলো, তখন আমি আমার সিনিয়র স্যারের সাথে আলাপ করলাম যে স্যার, একটা এরকম ইনফরমেশন পেয়েছি, আমরা অপারেশনটা করব কিনা। এর আগে আপনারা দেখেছেন যে র্যাব পুলিশ নিয়মিতভাবে ভেজাল খাদ্য এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তো আমি একটু চেষ্টা করেছিলাম এটা রুটে যাওয়ার, একদম শেষ পর্যন্ত যাওয়া যায় কিনা, গোড়াটা ধরে তুলে আনা যায় কিনা। তো তখন আমি আমার স্যারের সাথে আলাপ করাতে স্যার একটা খুব প্যাথেটিক স্টোরি বললো যে রাজীব, আমার বাবা অসুস্থ ছিল, সেফ 3 নামক একটা অ্যান্টিবায়োটিক ছিল। সে বলল যে এই ওষুধটি ডক্টর প্রেসক্রাইব করেছিল, কিন্তু 3 দিন পরে সে মারা যায়। আমার যথেষ্ট ধারণা হচ্ছে এই ওষুধটাও হয়তো ভেজাল ছিল, যে কারণে আমার বাবা মারা গিয়েছে। তো এটা খুব ইমোশনাল একটা বিষয় ছিল আমার জন্যে। আমি বললাম, স্যার, আমি চেষ্টা করব যে ভেজাল ওষুধের এই ভয়াল থাবা থেকে যতটুকু সম্ভব আমাদের সমাজকে রক্ষা করার জন্য যে আমি একটা চেষ্টা করে দেখতে পারি আমার ক্ষুদ্র অবস্থান থেকে। তারপরে আমি আমার অপারেশনটা শুরু করি এবং আমি আমার অফিসারদের নির্দেশ দিই হচ্ছে তুমি এন্টায়ার ইনফরমেশনগুলো একত্রে করে তারপরে হচ্ছে আমরা একটু বিস্তৃত ওয়েতে অপারেশনটা চালাবো। যাই হোক, এ পর্যন্ত আমি গত 2 মাসে প্রায় 5টি অপারেশন করেছি, 19 জনকে গ্রেপ্তার করেছি। টোটাল 5টি মামলা রুজু হয়েছে, 8টি অপারেশন হয়েছে এবং একাধিক জায়গায় ঢাকা এবং বরিশাল, পিরোজপুর, সাভার, কুমিল্লা আর ঢাকার বিভিন্ন জায়গাতে আমরা অপারেশনগুলো করেছি। প্রায় 3টি ওষুধের কারখানা ধরেছি এবং 6টি দোকান, আমরা দোকান থেকে এই যে ভেজাল ওষুধ উদ্ধার করেছি আমরা। আর এই কাজে জড়িত প্রিন্টিং, এই যে ভেজাল ওষুধ মোড়কজাতকরণের জন্য যে প্রিন্টিং প্রেস, 2টা প্রিন্টিং প্রেস আমরা খুঁজে পেয়েছিলাম এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অননুমোদিত প্যাকেট উদ্ধার করেছি। তো এই কাজে আমরা ওষুধ প্রশাসনকেও সাথে নিয়েছি
এবং আমি প্রায় 17টি নামি দামি বাংলাদেশের প্রথম শ্রেণীর কোম্পানি, ওষুধ কোম্পানি, তাদের প্রায় 25টি আইটেম আমি নকল পেয়েছি। এর বাইরেও আমার অপারেশনের বাইরেও আরও আছে। আমার অপারেশনটা এখনও আমি এটা অব্যাহত রেখেছি। আমি আরও ইনফরমেশন কালেক্ট করছি আরও যাতে অপারেশন করতে পারি। জি, রাজীব আল মাসুদ, আপনার কাছে আমার প্রশ্নটি ছিল হচ্ছে যে নাগরিক হিসেবে আমি আপনার কাছে চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে কি করার সুযোগ আছে সেই বিষয়টি আসব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর মনিরুল ইসলাম, পরিচালক, পুষ্টি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। তিনি এই বিষয়ে লিখছেন, গবেষণা করছেন, পড়ছেন। আমরা আসলে তার কাছে জানতে চাইব যে আপনার অবজারভেশনটা কি, আসলে আমরা এই অবস্থান থেকে কিভাবে বেরিয়ে আসব, কি করব, অ্যাকশন রিয়াকশনটা কি হতে পারে, ডক্টর মনিরুল ইসলাম? এটা একটা ভালো রিপোর্ট যে আমরা ওষুধে কি হচ্ছে সেটা আমরা ইতিমধ্যে একটা ধারণা পেয়েছি, এবং আমাদের মধ্যে একটা ধারণা আছে যে খাদ্য এই ধরনের হয়তো ভেজাল চলমান রয়েছে। তবে আমি যেই কথাটা রাজীব আল মাসুদের একটা সূত্র ধরে কথা বলতে চাই, আমি খুলনাতে কোনো একটা প্রেসে একসময় কাজ করতেছিলাম, আমার নিজস্ব একটা প্রিন্টিংয়ের কাজে। তখন উনি যখন বলতেছিল লেবেলিংয়ের জন্য আসলে এরকম প্রিন্টিং প্রেসগুলো জড়িত, তা আমি ওইখানে দেখতেছিলাম একজন যে বোম্বে সুইটসের চানাচুর এর প্যাকেট বানাচ্ছিল। তখন আমি যখন প্রশ্ন করলাম, সে অনেকটা ঘাবড়াই গেছিল যে অ্যাকচুয়ালি দেখেন হয়তো ঢাকার বোম্বে সুইটসের চানাচুর ওইখানে নকল হচ্ছে। তো সেটা বিষয় না, আমি এই ভেজাল নিয়ে কাজ করি। তবে আমি যেহেতু ওষুধ নিয়ে সরাসরি কাজ করি না, কিন্তু আমরা গত 20-25 বছর যাবতীয় আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে এই ওষুধগুলা নকল হচ্ছে। কিন্তু আমার এখানে যে ক্লিয়ার কাট প্রশ্নটা, যে আমরা কিন্তু সবসময় অনেক সময় খেলে যে ওই খাদ্যে ভেজাল আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার, সেটা নিয়ে আমরা কিন্তু বেশি আমরা মাতম করছি। কিন্তু আজকে এটা প্রমাণিত যে আসলে খাদ্য যতটা না ভেজাল, আমি মনে করি যে আমাদের জীবন রক্ষাকারী যে ঔষধপত্র সেটা আসলে আরও বেশি মারাত্মক, কারণ এটা জীবনের প্রতি সরাসরি হুমকি স্বরূপ। তাছাড়া বিশেষ করে আরেকটি, আমরা যদি শুধু রাজীব আল মাসুদের রিপোর্ট নয়, আমার মনে হয় যে মাস 6 আগেই, কোভিডের আগে, 2টি স্বনামধন্য আমদানিকারক প্রতিষ্ঠান যারা বিদেশ থেকে জীবন রক্ষাকারী ওষুধগুলো নিয়ে আসে, এবং তারা কিন্তু দেখা গেল যে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ক্যান্সারের ওষুধ বা বিভিন্ন যে কোটি কোটি টাকা দামের ওষুধ, এগুলোও কিন্তু বিভিন্নভাবে বাজারজাত করছে। তা আমি মনে করি সেখানে এটা মাল্টি সেক্টরাল একটা অ্যাপ্রোচ। আসলে আমরা এখানে বড় সমস্যা যেটা আমি মনে করি যে আমরা কোনো একটা ঘটনা ঘটার পরে আমরা এটা তাৎক্ষণিকভাবে একটা অপারেশন চালাই, কিন্তু পরে সেটা আবার বন্ধ হয়ে যায়। আর তাছাড়া আমাদের আইনের প্রক্রিয়ায় এদের আইনগত জটিলতার বিষয়গুলো খুবই মারাত্মক। তারা কোনো না কোনো ধারায় তারা এটা থেকে বের হয়ে আসে। জি, চমৎকার বলেছেন আপনি। আপনার বক্তব্যে বলেছেন খাদ্যে ভেজালের চেয়ে ওষুধের ভেজাল বেশি। আমি খুব সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাই, তাহলে খাদ্যের ভেজালটাকে আপনি কি ছাড় দিচ্ছেন? না, খাদ্যে ভেজাল আমি ছাড় দিচ্ছি না। যেমন আমি খুব সুনির্দিষ্ট কিছু আমি জিনিস বলতে চাই। যেমন দেখেন, আমরা শক্তি পাচ্ছি বাদ, গম, ভুট্টা থেকে, আমরা প্রোটিন পাচ্ছি ছোটো মাছ, বড় মাছ, দুধ, ডিম থেকে, এবং আমাদের জীবন রক্ষাকারী যেগুলো শাকসবজি, ফলমূল, হ্যাঁ, এখানে আমাদের মধ্যে একটা মিথ প্রচলিত যে এখানে ফরমালিন বা অন্যান্য রাসায়নিক ক্ষতিকর দেওয়া হয়। কিন্তু আমরা এই দীর্ঘ যাবৎ চলমান আমরা এই প্রক্রিয়া একটা গবেষণা চালাচ্ছি, কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে আসলে ফলমূল, শাকসবজিতে ফরমালিন এখানে প্রয়োগ করা হয় না, এবং সেটা ফাইবার। কিন্তু মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা, আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো কোথা থেকে আসবে, এই জন্য আমাদের 100 গ্রাম ফল খাওয়া উচিত, 200 গ্রাম সবজি খাওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য। নিশ্চয়ই ডক্টর মনিরুল ইসলাম, আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানার আছে, যেহেতু আপনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কাজ করেন। বাংলাদেশের মানুষের বা পৃথিবীর মানুষের প্রোটিন, আমিষ এবং প্রয়োজনীয় শক্তির প্রধান উপাদান হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট। সেই জায়গাটাও কিন্তু নানান ধরনের কীটনাশক ব্যবহারের ফলে সেই খাদ্যের মানটা কি দাঁড়াচ্ছে, এ বিষয়েও আমাদের প্রশ্ন থাকতে পারে। আর ফরমালিন নিয়ে যে প্রসঙ্গটি বললেন, সেটি হচ্ছে যে দীর্ঘ 24 বছরের সাংবাদিকতায় বা গণমাধ্যম কর্মজীবী হিসেবে আমি আজও নিজের চোখে ফরমালিন দেখিনি। আমাদের দর্শকরা ফরমালিন দেখেছেন কিনা, ফরমালিনের রং কী, ফরমালিন দেখতে কেমন, এসব বিষয় নিয়েও আলোচনা হতে পারে। আমি একটু দৃষ্টি ফেরাতে চাই একে লুৎফুল কবিরের কাছে। তিনি হচ্ছেন সহযোগী অধ্যাপক, ঔষধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিসিন টেকনোলজি নিয়ে যারা কাজ করেন, তার কাছে একটু জানতে চাই। রিপোর্টটি দেখলেন, রাজীব আল মাসুদের বক্তব্য শুনলেন, এবং ডক্টর মনিরুল ইসলামের অভিজ্ঞতা শুনলেন বা গবেষণা শুনলেন। বিং এ সিভিল সিটিজেন, বিং অ্যান অর্ডিনারি সিটিজেন, এবং আপনি কনজিউমার হিসেবে আপনার অবস্থানটা যদি একটু ব্যাখ্যা করেন। আর ইউ ইন কমফোর্ট জোন,
ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকের যে সকল দর্শকবৃন্দ সারা দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে যারা এসসিটিভি দেখছেন, আসলে একটু আগে আমরা যেই রিপোর্টটি দেখলাম, কোনো সন্দেহ নেই যে এটা জনস্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ। এই জন্যে যে খাদ্য প্রসাধন সামগ্রী তো আছেই, সেই সাথে সরাসরি মানুষের জীবনকে বাঁচায়, অর্থাৎ লাইফকে সেভ করে যেই পণ্য বা যে সামগ্রী, সেটিকে আমরা বলে থাকি ওষুধ। আর সেই ওষুধের মধ্যেই হচ্ছে ভেজাল কিংবা নকল। এটা আমি একজন নাগরিক হিসাবে, একজন ওষুধ বিশেষজ্ঞ হিসেবে নই, আমি যদি অন্যভাবে চিন্তা করি যে এটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে, এটা হলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিরূপ প্রতিক্রিয়া কেমন হচ্ছে, এটি নিয়ে সারাদিন ডিবেট করলেও শেষ হবে না। আমি আপনাকে বলি যে একটু আগে আমাদের ডিবির যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বললেন যে একেবারে রুট পর্যায়ে পর্যন্ত তারা অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন। এই গ্রেফতার আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতে হবে। কিন্তু তার থেকে পরিত্রাণ কি পাবো না আমরা? একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আমি প্রশ্নটুকু করি, আমি নিজেকেও যদি বলি, অবশ্যই পাবো। কিভাবে পাবো? আপনি দেখেন, উনি কিন্তু বলেছেন যে শীর্ষ ওষুধ প্রস্তুতকারক যে সকল প্রতিষ্ঠানগুলি, তাদের ওষুধগুলি নকল এবং ভেজাল হচ্ছে। যেমন আমি আপনাকে কয়েকটা ওষুধের উদাহরণ দিতে পারি, যে আমাদের গ্যাস ফর্ম হলে যে অ্যাসিডিটির জন্য যে ওষুধ খাই, সেই ওষুধের 2020-21 অর্থবছর, জাস্ট গত অর্থবছরের বাজার বাংলাদেশে 3,500 কোটি টাকার মতো, শুধু অ্যান্টাসিড বা অ্যাসিডিটির জন্য ব্যবহৃত ওষুধ। অ্যান্টিবায়োটিক বা যেটাকে আমরা সরাসরি জীবাণুনাশক ওষুধ বলে থাকি, সেটার বাজার প্রায় 2,200 কোটি টাকা, অর্থাৎ 2,000 কোটি টাকার বেশি। এর পরের ধাপে আপনি আসবেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যে কিংবা ধরেন আপনার জ্বর, ব্যথানাশক, এই ওষুধগুলি, সেগুলিরও বাজার 1,000 থেকে 1,500 কোটি টাকা। আমরা এই হিসাবটিতে আসব অনুষ্ঠানের একটু পরের দিকে। আমি আপনার কাছে আবার আসবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে এই যে নকল ঔষধ, খাবার, কসমেটিক্স যারা বাজারজাত করছেন, তাদের সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু তার ভোক্তা কিন্তু 180 মিলিয়ন পিপল, 18 কোটি মানুষ, শিশু, বৃদ্ধ, সবাই। জি, এই দায়ভার কার, এই লাগাম টেনে ধরবেন কে, বিষয়টি নিয়ে আলোচনা করব অনুষ্ঠানে। আমি একটু কথা বলতে চাই দেশের অত্যন্ত জনপ্রিয় একজন চিকিৎসক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনি, অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি তার কাছ থেকে একটু শুনতে চাই, নকল ঔষধ, নকল খাবার, নকল কসমেটিক্স বাজারজাত করে ব্যবসা করে মুনাফা যারা করেন, তাদের সংখ্যা স্যার এত কম, কিন্তু ক্ষতিগ্রস্তের সংখ্যা অনেক বেশি। সারা দেশের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ। এই যে স্বাস্থ্য ঝুঁকিতে আমাদের ফেলছে, আমাদের প্রাপ্তিটা কি, কজন পাচ্ছে, হারাচ্ছি কতজন স্যার? আনডাউটেডলি আপনার কথাটা খুবই সত্য যে এই নকল ঔষধ এবং নকল খাবার, নকল কসমেটিকের সুবিধাভোগীর সংখ্যা খুবই কম। তার ম্যানুফ্যাকচারার বা যারা বিপণনের সাথে জড়িত, যারা এটার মুনাফাটি পাচ্ছে, সেই সংখ্যা 1% হবে না, 0.001%-এর বেশি হবে না। সুতরাং এই নগণ্য সংখ্যক মানুষ গোটা জাতিকে ধোঁকা দিচ্ছে। শুধু ধোঁকাই নয়, তাদের স্বাস্থ্যের জন্য হুমকি হচ্ছে, তারা সামগ্রিকভাবে দেশের উন্নয়নের জন্য সংকট তৈরি করছে, তারা জাতিকে পঙ্গু করে দিচ্ছে। এখানে আপনি দেখেছেন একটু আগে, যিনি আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যিনি আছেন, বিএসটি এর যিনি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের বক্তব্য থেকে এই কথাটি এসছে যে শুধু খাবারে নয়, ঔষধে যে ভেজাল মেশানোর বিষয়টি দেখুন। SAP-3 বা এই যে ওষুধটি, এটি আসলে একটি বাংলাদেশের একেবারে নাম্বার 1 ড্রাগ প্রডিউসিং কোম্পানির ঔষধ। এটি অত্যন্ত একটি জরুরি এবং খুবই কার্যকরী একটি জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক। যদি কোনো আপনি খুবই ইনফেক্টেড পেশেন্টকে, ডেবিলেটেড পেশেন্টকে এটি দেন এবং তার যদি কাজ করে, চিকিৎসক মনে করবে, নার্স মনে করবে, রোগীর আত্মীয় স্বজন মনে করবে, রোগী নিজে মনে করবে যে হি ইজ গেটিং দি ইফেক্টিভ ড্রাগ, একটি কার্যকরী ঔষধ পাচ্ছে। কিন্তু যখন আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ব্যবহার করে দেখলেন যে ঔষধ কাজ করেনি, উপরন্ত সেই জীবাণুটি গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে,
যার ফলে রোগের পরিধি অনেক বেড়ে যাচ্ছে, রোগের গ্রিভিয়াস কন্ডিশনটা আরো বেড়ে যাচ্ছে। সুতরাং এটি একটা উদাহরণ দিলাম, এমন অসংখ্য উদাহরণ আছে। ভেজাল ওষুধের জন্য সেই রোগটি তো সারায় নেই, উপরন্ত সেই ভেজাল ওষুধ কিন্তু কিডনিতে, লিভারে সংকট তৈরি করে। আপনি জানেন যে অনেক উপাদান যেটি সংযোগ করা হয় ওষুধের সাথে, সেটি কিন্তু নাইদার নেফ্রো friendly or liver friendly, or it is not very easy to metabolized or excrete from the body. মানে ভেজালগুলো মানুষের শরীরে বিপাক প্রক্রিয়ায় এবং সেটি শরীর থেকে চলে যাওয়ার ক্ষেত্রে এটি কিন্তু খুব সহনীয় উপাদান না, যার ফলে কিডনি, লিভার নষ্ট হচ্ছে, মানুষ উপকারের জায়গায় অপকার পাচ্ছে। কাজেই যারা এই অশুভ কাজে যারা জড়িত আছে, এই নকল ওষুধ, নকল মেডিসিন বা নকল কসমেটিক্সের জন্য মানব স্বাস্থ্য, মানব দেহ এবং মানব জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি নিয়ে বিতর্ক নেই। আপনি চমৎকার করে বলছিলেন যে কিডনি, লাং, হার্ট সমস্ত কিছুতে প্রভাব পড়ছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান, বর্তমানে যিনি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের চেয়ারম্যান, গোলাম রহমান। গোলাম রহমান স্যার, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস টু দ্য নেশন ফর লং টাইম। উই আর গ্রেটফুল, বাট আই হ্যাভ এ টাফ কোশ্চেন ফর ইউ স্যার। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে এই বিষয়ে আপনাদের অবস্থান কতখানি প্রতিবাদী, কতখানি কার্যকর, এবং আপনারা আসলে কি কি প্রোগ্রাম ঘোষণা করেছেন, কি করলে পরে আমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবো? গোলাম রহমান স্যার। আপনার নকল ভেজাল এবং নিম্নমানের ঔষধ প্রসাধনী, এটা বাজারে সয়লাভ হয়েছে, খাদ্য ভেজাল হচ্ছে, এবং অনেকের চেষ্টা, তাতে আমাদেরও চেষ্টা ছিল যাতে এই জন্যে বিশেষ করে খাদ্য ভেজাল যাতে না নিয়ন্ত্রিত হয়, এবং আমাদেরও প্রচেষ্টা এবং অন্যদেরও প্রচেষ্টা সরকার কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং নিরাপদ খাদ্য আইন 2013, নিরাপদ খাদ্য আইন 2013। এখন আমাদের আমাদের কার্যক্রমে, প্রতিরোধমূলক কার্যক্রমে সমন্বয়হীনতা একটা বড় রোগ বলে আমি মনে করি। বিভিন্ন এজেন্সির মধ্যে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, যেমন খাদ্যের গুণগত মান রক্ষা করার জন্য 18টি কি 19টি মন্ত্রণালয় এবং 480টির মতো সরকারি, আধা সরকারি, স্বশাসিত সংস্থা জড়িত। কিন্তু তারপরেও খাদ্যে যে ভেজাল, সেটা দুর্বিষহ, নিম্নমানের খাদ্য অথবা, এবং এই সমস্ত কাজ সমন্বয় করার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলে একটা কর্তৃপক্ষ করা হয়েছে। এদের যদিও বয়স 2015 সালে স্থাপিত হয়েছে, সেদিকে বয়স 5-6 বছর, কিন্তু এখন পর্যন্ত যে সক্ষমতা অর্জন প্রয়োজন, সেই সক্ষমতা অর্জন করতে পারেনি জনবলের অভাবে। এখন জনবল কিছুটা বেড়েছে। আমাদের যে প্রশাসনিক মেশিনারি, এইটা বড় স্লো। সরকার, পার্লামেন্ট আইন করলো, কিন্তু সাথে সাথে তো এই যে আইনটি বাস্তবায়নের জন্য যে জনবল বা কাঠামো দরকার, যে প্রশিক্ষণের দরকার, যে কমিটমেন্টের দরকার, তার কিন্তু অভাব দেখা যায়। স্যার, আপনি যদি একটু সুযোগ দেন, একটু স্পেস দেন। আপনি বলছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা অধিদপ্তর জনস্বাস্থ্য এবং পুষ্টি সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমরা আসলে তার কাছ থেকে একটু জানতে চাইবো, একটি কমপ্লিট ডাইরেক্টরেট, একটি পরিপূর্ণ অধিদপ্তর রয়েছে আপনাদের, কিন্তু অভিযোগের আঙ্গুলটা কিছুটা আপনাদের দিকে উঠছে। আপনারা জনবলের কথা বলছেন, জনবল সংকট আছে, আপনাদের লজিস্টিক সম্পদ আছে। আমি মঞ্জুর মোর্শেদ আহমেদ, সদস্য জনস্বাস্থ্য পুষ্টি বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর, পরিষ্কার একটি প্রশ্ন করতে চাই, আপনাদের কার্যক্রমের ভিতরে এই বিষয়গুলো কতটা ফোকাসড, কতটা আমরা কনফিডেন্স রাখতে পারবো ভোক্তা হিসাবে আপনাদের কাছে,
মঞ্জুর মোর্শেদ আহমেদ। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলি, আসলে অধিদপ্তর আর কর্তৃপক্ষের মধ্যে একটু পার্থক্য আছে, এটা অধিদপ্তর নয়। যাই হোক, আপনার বক্তব্যের প্রকৃতিতে বলছি যে যে কোনো সরকারি অফিস, বিশেষ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 2015 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে 5 বছর ধরে কাজ করছে এবং একটা সরকারি প্রতিষ্ঠান, অধিদপ্তর হোক কর্তৃপক্ষ হোক, প্রতিষ্ঠা হওয়ার পরে এটার একটা ম্যাচিউরিটি বা পরিপূর্ণতা বা কাজের অগ্রগতির জন্য কিছু সময় দিতে হয়। প্রত্যাশা অবশ্যই থাকবে, কিন্তু প্রত্যাশাটা যৌক্তিক হইতে হবে। আমি একটা উদাহরণ দেই। গত মাস কয়েক আগে আমরা কাজ করছিলাম ইউএসএফডি এর একটা প্রতিনিধি দলের সাথে। 106 বছর ধরে ফুড সেফটি নিয়ে কাজ করছে। 106 বছর পরেও তাদের কিন্তু প্রতিদিনই চ্যালেঞ্জ ফেস করতে হয় এবং সেখানেও ফুড সেফটি নিশ্চিত নয় এবং রেগুলারই নতুন নতুন ইস্যু এবং নতুন নতুন কাজ। তো যাই হোক, বাংলাদেশ ফুড সেফটি অথরিটির আমি জনবলেরও খুব একটা দোহাই দিব না, আমি কাজেরও খুব একটা দোহাই দিব না। আমরা যেটা বলতে চাচ্ছি, এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে যে নিরাপদ খাদ্য এনশিওর করার জন্য যেই সংস্থাগুলি আমরা কাজ করি তাদের একটা সুনির্দিষ্ট কোঅর্ডিনেশন করা, এবং এই কোঅর্ডিনেশনটা যদি ইফেক্টিভ হয় তাহলে আমাদের অগ্রগতি এবং আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা বা এটার উন্নয়ন করার জন্য আমরা আরো অগ্রগতি অর্জন করতে পারবো। সেই লক্ষ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমি বলবো যে যথেষ্ট দৃঢ়ভাবে কাজ করছে, কারণ ইতিমধ্যেই আমরা 12টা নতুন ক্ষেত্রে, একেবারে নতুন ক্ষেত্রে প্রবিধান তৈরি করেছি, যার মাধ্যমে আইন প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে এবং সেই প্রবিধানগুলির প্রয়োগও শুরু হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি কোথায় ভেজাল হয়, কোথায় নিরাপদ খাদ্যের মানুষকে একটু সচেতন করা যায়। এই কাজগুলি যে চলছে, এই কাজগুলিও কিন্তু কম না। অভিযোগের আঙ্গুল অবশ্যই উঠবে এবং অভিযোগ আমরা স্বীকারও করে নিচ্ছি, কিন্তু আমরা যে কাজগুলি করছি সেই কাজগুলিও কিন্তু যথেষ্ট দরকার এবং এই কাজগুলির মাধ্যমে ধীরে 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 আমরা এই ট্রানজিশন পিরিয়ডটা অতিক্রম করার আশায় আছি এবং আমরা সেটা করার ব্যাপারে আশাবাদী। ধন্যবাদ। জি জি মঞ্জুর মোর্শেদ আহমেদ, আমার আজকের প্যানেলে অত্যন্ত মেধাবী, গুরুত্বপূর্ণ এবং স্বনামখ্যাত ব্যক্তিবর্গ রয়েছেন, কিন্তু অনুষ্ঠানে আমাকে একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। বিরতিতে যাবার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে খাদ্য যদি নাগরিকের মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে রাষ্ট্রকে সেই মৌলিক অধিকার পাওয়ার নিশ্চয়তা দিতেই হবে। প্রত্যাশা রেখে বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। নাগরিক তো তার অধিকার জানাবেই, অধিকারের কথা প্রকাশ করবেই। নিরাপদ খাদ্য বাংলাদেশের নাগরিকদের অধিকার। দর্শক, আলোচনা হচ্ছিল কে কী করছি, কারা লাভবান হচ্ছে, ঔষধে ভেজাল, খাদ্যে ভেজাল, কসমেটিক্সে ভেজাল, লাগাম টেনে ধরবে কে? আলোচনায় আবার আমন্ত্রণ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন নুজাহাতি রহমান, কাউন্সিলিং সাইকোলজিস্ট। নুজাহাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, এই যে খাদ্যে ভেজাল, কসমেটিক্সে ভেজাল এবং ঔষধে ভেজাল, কোথায় ভেজাল নেই? আপনার কি অভিজ্ঞতা? আপনার কাছে তো নানান ধরনের মানুষ আসে, নানান ধরনের সমস্যা নিয়ে। এগুলোর কি কোনো প্রভাব আছে ডক্টর নুজাত? অনেক ধন্যবাদ প্রশ্নটা এইভাবে করার জন্য। আমি শুনছিলাম, আসলে শুরু থেকে সবার আলোচনা শুনছিলাম, আপনাদের যে প্যাকেজটা হয়েছে নিউজের সেটাও দেখলাম। তো আসলে তো এই ভেজালের সাথে সঙ্গে করেই হচ্ছে আমাদের জীবনটা আমরা এগিয়ে নিয়েছি এবং অভ্যস্ততা তৈরি করে নিয়েছি আসলে, কারণ এর বাইরে আমাদের কোনো সুযোগ নেই। বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে যাতে ভেজাল বিরোধী সবকিছু করার, খাদ্য মন্ত্রণালয় করছে, তারপর ওষুধ মন্ত্রণালয়, তারা চেষ্টা করছে, কিন্তু তাই বলে থেমে আছে তা কিন্তু নয়। সাধারণ মানুষ হিসেবে আমাদের সবাইকেই সেটা ফেস করতে হচ্ছে। তো আপনি যেটা জানতে চাইছিলেন যে মানসিক প্রভাবটা কি, মানসিক প্রভাব সর্বপ্রথম অস্থিরতা। বাংলাদেশের কোনো কিছু মানে আমরা বিশ্বাস করছি না, আমরা সেটাকে নির্ভর না করে আমরা বিদেশি জিনিস খুঁজছি। ওষুধের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু ফার্মেসিতে গিয়ে খুঁজি আগে যে বিদেশি ওষুধ কোনটা আছে, হয়তো প্যারাসিটামল ক্ষেত্রে খুঁজি না, তাও খুঁজি।
হয়তো যে প্যারাসিটামল খুঁজবে, যার একটু সামর্থ্য বেশি আছে সে খুঁজবে প্যানাডল আছে, প্যানাডল বাংলাদেশে বানায় না, ওটা বিদেশে বানায়। তো এইভাবে আমরা কিন্তু বাংলাদেশি ওষুধের উপরে ভরসা হারাচ্ছি। এবার যার খুবই প্রয়োজন তাকে তো কিনতেই হচ্ছে, এবার সেটা তাকে ওই যে যান হাতে নিয়েই তবে ওষুধটা খেয়ে নিতে হচ্ছে, যে আমি মানে আমার তো আর কোনো অপশন নেই। তো এই যে একটা বিষণ্ণতা, এই যে একটা হতাশা জায়গা, এবং খুব পাওয়ারলেস, আমাদের কিছু করার নাই জি সাধারণ মানুষ হিসেবে জি পাওয়ারলেস। নুজাহাতুর রহমান, আমাদের আসলে কিছু করবার নেই। কতগুলো দুষ্ট লোক, কতগুলো মানুষের ক্ষতি করার জন্য মুনাফালোভী মানুষের কাছে আমরা জিম্মি হয়ে আছি যুগের পর যুগ থেকে। আমাদের প্রজন্ম হারাচ্ছে স্বাস্থ্য, যদিও পরিসংখ্যান বলছে বাংলাদেশে গড় আয়ু বাড়ছে। আপনাকে অনেক ধন্যবাদ। এইসব দেখভাল করার জন্য যেই প্রতিষ্ঠান রয়েছে সরকারের, জনগণের করের টাকায় পরিচালিত যেই প্রতিষ্ঠান রয়েছে বিএসটিআই, বাংলাদেশের স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, কথা বলতে চাই বিএসটিআই এর প্রতিনিধি যিনি রয়েছেন রিয়াজুল হক, উপপরিচালক বিএসটিআই। রিয়াজুল হক, আপনাকে আমন্ত্রণ এবং ধৈর্য ধরে অনুষ্ঠানে সংযুক্ত হবার জন্য কৃতজ্ঞতাও জানাই। আপনাদের ব্যস্ততা রয়েছে, কিন্তু যেই বিএসটিআই এর দেখভাল করার বিষয়, সেই বিএসটিআই এর প্রোগ্রামগুলোর মধ্যে কি রয়েছে যে বাজার মনিটরিং অথবা আপনারা যে অনুমোদন দিচ্ছেন সেখানে স্ট্যান্ডার্ডের বিষয়গুলো আমরা জানি আছে? রাষ্ট্রের এরকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আমি বলবো অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যারা রাষ্ট্রের মানুষের, নাগরিকদের খাদ্যের পণ্যের মান নিয়ন্ত্রণ করে, তাদের অবস্থান কি? আপনি কি ব্যাখ্যা করবেন? আপনি রিপোর্ট দেখলেন, আপনি সবার বক্তব্য শুনলেন, রিপোর্টে অভিযোগকারীদের অভিযোগ শুনলেন, আপনাদের অবস্থানটা কীরকম রিয়াজুল হক? ধন্যবাদ এসএটিভি কর্তৃপক্ষকে এই ধরনের একটি জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের জন্য। কারণ এই ধরনের প্রোগ্রাম প্রচারিত হলে সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী সহ দেশের সর্বস্তরের মানুষ উপকৃত হবে বলে আমরা আশা করছি। আজকের এই আলোচনা সভার আমার শ্রদ্ধেয় আলোচকবৃন্দ এবং যারা শুনছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি বিএসটিআই জাতীয় মান প্রণয়নকারী একমাত্র একটি জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটার প্রথম দায়িত্ব হলো পণ্যের জাতীয় মান প্রণয়ন করা এবং প্রণীত মান বাস্তবায়ন করা এবং পরীক্ষা নিরীক্ষা করে মান সনদ প্রদান করা। পাশাপাশি এই যে সকল পণ্যের আমরা মান সনদ প্রদান করে থাকি, এই মান সনদ নেওয়ার পরে কোনো প্রতিষ্ঠান মানসম্মত পণ্য উৎপাদন করে বাজারজাত করছে কিনা, অথবা বিএসটিআই এর অনুমোদন না নিয়েই পণ্য বাজারজাত করছে কিনা, সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট এবং পাশাপাশি বিএসটিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে সার্ভিলেন্স টিম গঠন করে, আপনি যেটা বললেন, আমরা আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করি, খোলা বাজার পরিদর্শন করি এবং পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে নিজ খরচে আমরা বিএসটিআই ল্যাবে পরীক্ষা করে থাকি। পাশাপাশি আমরা ইস্যুভিত্তিক কার্যক্রম গ্রহণ করে থাকি। যখনই কোনো পণ্যের বিষয়ে বা কোনো প্রোডাক্টের বিষয়ে সমালোচনা শুরু হয় বা কোনো সংবাদ প্রচারিত হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেটার বিষয়েও গুরুত্ব দিয়ে থাকি এবং সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে থাকি। বিগত 1 বছরে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি 711টি এবং এই 711টি মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা 1040টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি এবং প্রায় 8 কোটি টাকার মতো আমরা তাদের কাছ থেকে জরিমানা আদায় করেছি এবং এই সময় আমরা 47 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছি এবং 53টি প্রতিষ্ঠান আমরা সিলগালা করেছি। এর পাশাপাশি আমরা কিন্তু সার্ভিলেন্স কার্যক্রম অব্যাহত রেখেছি। প্রায় 1400 টিম আমরা পরিচালনা করে আমরা 235টি অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত করে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাও দায়ের করেছি। জি, উপপরিচালক বিএসটিআই রিয়াজুল হক, আপনারা অভিযান পরিচালনা করেছেন, জরিমানা করেছেন, গ্রেফতার করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের নাগরিকরা ভেজাল খাদ্য থেকে এখনও মুক্তি পায়নি, পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, আপনাকে আমাদের প্রয়োজন আজকের অনুষ্ঠানে খুব বেশি। কিন্তু একজন পুষ্টিবিদ রয়েছেন আমাদের সঙ্গে, একজন পুষ্টিবিদ রয়েছেন আমার খুব পরিচিত মানুষ, তামান্না চৌধুরী, প্রধান পুষ্টিবিদ, এভার কেয়ার হাসপাতাল। তামান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রশ্নটা এরকম করতে চাই, কেমন পুষ্টিতে ভুগছে বাংলাদেশের মানুষ? ধন্যবাদ। আসলে বাংলাদেশের মানুষ এখন পুষ্টির যে ব্যাপারটা হচ্ছে, 2 রকম জিনিস দেখতে পাচ্ছি আমরা। কেউ হচ্ছে ওভার নিউট্রিশনে ভুগছে,
আবার অপুষ্টি যেটা মানে ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, আপনি দেখেছেন যে এবার কোভিড হওয়ার পরে সারা ওয়ার্ল্ডে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ ফোকাস সেটি হচ্ছে মাইক্রোনিউট্রিশন, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি কিভাবে বাড়িয়ে তুলবেন। এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর যে কোনো মহামারী থেকে শুরু করে রোগের বিরুদ্ধে যে শরীরটাকে প্রিপেয়ার করা, সেটার একটাই সোর্স হচ্ছে ফুড। সো বাংলাদেশে যেমন কিছুদিন আগে আমি একটা ব্রেডের পাউরুটির একটা রিপোর্ট দেখছিলাম যে সেখানে পটাশিয়াম ব্রোমাইডের উপস্থিতি পাওয়া গেছে অনেক বেশি। এখন পাউরুটি থেকে ফাস্ট ফুড হচ্ছে, পাউরুটি থেকে টোস্ট বিস্কুট হচ্ছে। সাধারণ মানুষ তো টোস্ট বিস্কিট খিদে লাগলেই রাস্তায় খাচ্ছে। সো পাউরুটি অনেক কুইক ব্রেকফাস্ট হিসেবে আমরা খাই। সো খাবারগুলো হচ্ছে যে পুষ্টির জন্য খেতে গিয়ে আসলে আমি কতটা পুষ্টি পাচ্ছি এবং তার চেয়ে ক্ষতি কতটা বেশি করছি, সেখানে আমাদের পুষ্টিবিদদের আসলে অনেক বেশি এখন প্রশ্ন। কারণ আমি ভালো থাকার জন্য যে খাবারটি খেতে বলছি সেটির মধ্যে যেমন সুজিতে কয়েকদিন আগে আমি নিজেই একটা খুব ব্র্যান্ডেড সুজির মধ্যে পোকা পেয়েছি, কিন্তু সেখানে এক্সপায়ারি ডেটটা ছিল। তো অনেক সময় দোকানে গেলে আমরা আমাদের খাবারে যে জিনিসটা দেখতে পাই যে স্টোরেজ, অর্থাৎ হয়তো শেলফ লাইফটা খাবারের নষ্ট হচ্ছে, যে একটা রুলস করা শুধুমাত্র এক্সপায়ারি ডেট না বা ভেজাল না, যে খাবার আসলে দোকানে সংরক্ষণ করবে কিভাবে, এটার কিন্তু কিছু রুলস আছে। পাউডারের সাথে লিকুইড রাখা যায় না, বা প্রসাধনীর আশেপাশে যে ওরা অনেক সময় একবারে স্টোর করে রাখছে। তো এখান থেকেও কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা আমরা ফুডে পাই। ইদানিং কিডনি পেশেন্ট অনেক বেড়ে গেছে। কোভিড এর পরে মানুষ অনেক ধরনের শারীরিক জটিলতা নিয়ে আমাদের কাছে আসে, এবং কোভিড চলাকালীন সময় আপনারা জানেন যে আমরা খাবার বেশি খেতে বলেছি যাতে কোভিড থেকে মানুষ ওভারকাম হতে পারে। এখন বেশি খেয়ে কেউ যদি বেশি ভেজাল তার শরীরে ঢুকিয়ে থাকে, তাহলে কোভিড থেকে সে হয়তো মুক্তি পেয়েও এখন সে কিডনি সমস্যায় ভুগছে বা ইউরিক অ্যাসিড জটিলতায় ভুগছে, কেউ কেউ লিভার সমস্যা, প্যানক্রিয়াটাইটিস নিয়েও কিন্তু হসপিটালে আসছে। যদিও আমি এমন একটি হসপিটালে আছি, এখানে এক ধরনের ক্লাস আসলো, আমাদের কাছে কিন্তু দূর দূরান্ত থেকেও মানুষরা শুধু ডায়েটের কারণে আসে যে খাবার আসলে আমরা কি করব। সো আমরা এখন ভালো থাকার জন্য খাবারের পরামর্শ দিব না, আসলে এই ধরনের সমস্যাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাবে সেই পরামর্শগুলো দিতে হলে আমাদের কিন্তু অনেক কনফিডেন্স থাকতে হয়, যেটা বর্তমানে তামান্না চৌধুরী, আপনাদের সবার গুরুত্বপূর্ণ বক্তব্য গুলো শোনার পরে আমার যে কথাটা মনে হয়েছে সেই কথাটা আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমি দর্শকদেরকে কথা দিয়েছিলাম, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা নেতা যখন আমাদের স্টুডিওতে আসেন তার দলের এজেন্ডা নিয়ে কথা বলেন। সরকারি কর্মকর্তারা যখন আসেন তখন সরকারের নানান উন্নয়ন পরিকল্পনা বা কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। কোনো পেশাজীবী সংগঠন যখন কথা বলেন স্বার্থ দেখেন পেশাজীবী সংগঠনের। কিন্তু জনগণ যদি হয় সকল ক্ষমতার উৎস আর জনগণ যদি হয় রাষ্ট্রের মালিক, তাদের কথা বলবে কে? আমি বলতে চাই আপনাদের কাছে যে খাদ্য শুধু মানুষকে বাঁচায় না, বাংলাদেশে খাদ্যের যে অবস্থা তাতে খাদ্যই মানুষকে মারে। কসমেটিক্স শুধু বাংলাদেশের মানুষকে সুন্দর করে না, রূপচর্চায় সাহায্য করে না, কসমেটিক্স মানুষকে অসুন্দর করে। আর ঔষধের কথা বলবেন, ঔষধ জীবন রক্ষা করে না। বর্তমান বাজার ব্যবস্থায় যে ঔষধ আমরা পাচ্ছি তা জীবন বিনাশ করতেও সাহায্য করছে। কথা দিয়েছিলাম যেগুলো আপনাদের রিপোর্টে দেখাতে পারেননি আমার সহকর্মী নাজিব বেগ, তার যেই বিষয়গুলো সম্পাদকীয় নীতিমালার কারণে তিনি আনতে পারেননি রিপোর্টে, কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। নাজিব বেগের বক্তব্য শুনতে চাই। নাজিব, কি দেখেছেন, কি বলবেন দর্শককে? যখন দাঁড়াবেন দর্শকের মুখোমুখি বলতে হবে সত্য কথা, বলুন। আসলে আমি মাঝে একদিন এই রিপোর্টটা পাওয়ার পরে আমি গিয়েছিলাম মিটফোর্ডের যে পাইকারি ওষুধ দোকানগুলোতে। ওখানে গিয়ে আমি হঠাৎ করেই দেখলাম যে লালবাগ জোনের যে গোয়েন্দা বিভাগে একটি অভিযান চলছে। তো নর্মালি আমি প্রথমে ভেবেছি যে বোধহয় কোনো বড় কোনো ধরনের কোনো তো ঝামেলা হয়েছে, কারণ হঠাৎ দেখলাম যে সবগুলো দোকান একেবারে বন্ধ করে দিচ্ছে। তা আমি এমনি আমার মাইক্রোফোন ক্যামেরা আমরা রেখেই গিয়েছিলাম আসলে দেখার জন্য যে কী সমস্যাটা কী। পরে গিয়ে সবাই বলাবলি করতেছে যে এখানে অভিযান চলতেছে এই জন্য সবাই বন্ধ করতেছে। তো আমি বললাম অভিযান চলতেছে তো আপনারা বন্ধ করতেছেন কেন? তারা তো নিশ্চয়ই নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে হয়তো বা কিছু দোকানে হয়তো বা অভিযান চালাতে এসেছে, হয়তো ভুয়া ওষুধ কিংবা নকল ওষুধ। কিন্তু আমরা দেখলাম যে তারা কোনোভাবে দোকান খুলছে না এবং এটার সংখ্যা বেশ কিছু। পরে যখন আমরা অভিযানের ওখানে গেলাম, প্রথমে তারা যে দোকানগুলোতে অভিযান চালাচ্ছিল শুরুতে কিন্তু তারা খুব উচ্চস্বরে বলছিল যে এখানে কেন এসে তারা, এখানে তো কোনো ধরনের মানে ভেজাল ওষুধ নেই। কিন্তু যখন তাদের যে গোডাউনগুলোতে আমরা গেলাম সেখানে কিন্তু আমরা ঠিকই ভুয়া ওষুধ কিংবা নকল ওষুধ যেটাই বলি এবং নামি দামি ব্র্যান্ডের ওষুধগুলো আমরা দেখতে পেলাম। এটা আমি খাদ্যের বিষয়টি যে বললাম, আমি যদি
খাদ্যের বিষয়টি আসি, খাদ্যের যে বিষয়টি আমি বলতে চাই যে আমার সামনে মনিরুল ইসলাম আছেন, ওনারাই কিন্তু একটা বিষয়ে কাজ করেছেন, সেটা হচ্ছে স্ট্রিট ফুড। যে বিষয়টা কিন্তু আমরা সে বিষয়ে সেভাবে কিন্তু গুরুত্ব দিই না, কিন্তু স্ট্রিট ফুডে কিন্তু ওনারা কৃষি গবেষণা কাউন্সিল একটা গবেষণা চালিয়ে কিন্তু এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার কিন্তু পরীক্ষা করে কিন্তু তারা পেয়েছেন স্ট্রিট ফুডে। এছাড়া ফাস্টফুডের বিষয়টি, ফাস্টফুড এছাড়া আমরা চানাচুর চিপসের কথা যেটা আমরা জানি, এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণ, যে আমাদের পুষ্টিবিদরা বলেন যে 2 গ্রামের বেশি ট্রান্সফ্যাট থাকা যাবে না, কিন্তু সেখানে কিন্তু তাদের ট্রান্সফ্যাটের পরিমাণটা কিন্তু কয়েক গুণ বেশি দেখা যাচ্ছে। এই যে আমাদের এইগুলো কিন্তু আমরা কিন্তু সচরাচর কিন্তু এই খাবারগুলো কিন্তু গ্রহণ করে থাকি, কিন্তু আমরা জেনে শুনেও কিন্তু অনেকে হয়তো জানি, অনেকে জানি না। বিশেষ করে একজন পুষ্টিবিদ বলছিলেন যে পাউরুটিতে ওই যে পটাশিয়াম ব্রোমেটের কথা বলছিলেন, কিন্তু এই বিষয়টি হয়তো বা আমরা গণমাধ্যমে কিছুদিন ধরে শুনছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা বলছে যে এটা নিয়ে তারা বিভিন্ন মাধ্যমে কিংবা বিভিন্ন বেকারি মালিকদেরকে তারা জানিয়েছেন, কিন্তু আমরা যে বেকারিগুলোতে গেছি তাদেরকে এই শব্দগুলো যখন বলেছি তারা মানে আকাশ থেকে পড়লো, বিষয়টা এরকম। তারা এই বিষয়গুলো নিয়ে একেবারেই পরিচিত না। আর কসমেটিক্সের কথা যদি বলি, আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু দেখছি কসমেটিক্স নিয়ে কিন্তু অভিযান চলছে, কিন্তু আসলে এখানকার এই অভিযানগুলো চললেও দেখা গেছে বিভিন্ন সময় সাজা দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে আসলে এই তাদের কতদিন পর, দীর্ঘদিন পর, কিছুদিন পর। নাজিব বেগ, খুব দারুণ একটি প্রসঙ্গ আপনি এনেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী খবর পাবে, ধরবে, আইনের ফাঁক গলে তারা বেরিয়ে যাবে, আইনশৃঙ্খলা বাহিনী আবার ধরবে, আবার বেরিয়ে যাবে। এখানে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে উপপুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগ লালবাগ জোন রাজীব আল মাসুদ, যার রিপোর্টেও আমরা দেখেছি তিনি বেশ কয়েকটি অভিযান করেছেন, গ্রেফতার করেছেন, মামলা দিয়েছেন। আপনার অভিজ্ঞতা কি বলে রাজীব আল মাসুদ, যে আপনারা অভিযান চালাচ্ছেন, সেখানেও আপনারা সরকারের শুভ কাজগুলোকে আপনারা সহযোগিতা করছেন, কিন্তু পরে আইনের ফাঁক গলে তারা আবার বেরিয়ে যাচ্ছে, আবার নকল খাদ্য, নকল ওষুধ, নকল কসমেটিক্স বানাচ্ছে, তাহলে সামারিটা কি দাঁড়াচ্ছে? যেই লাউ সেই কদু, নাকি শস্যের ভেতরে ভূত রয়েছে? রাজীব আল মাসুদ। ধন্যবাদ। আমি আসলে আপনার প্রথম যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের অ্যান্সারটা ওইভাবে প্রথমবার দিতে পারিনি। আমি মাঠ পর্যায়ে তো আমরা কাজ করি, তো মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমাদের নানামুখী অভিজ্ঞতা হয়। আমাদের রিপোর্টার ভাই যেটা বললেন, তারও নানামুখী বাস্তব ধর্মী অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছেন। তো প্রকৃত বিষয়টা আসলে আমরা জানি। হ্যাঁ, আমরা যত টাকাই জরিমানা করি না কেন, আমরা বাস্তবতা যেটা দেখেছি যে কোর্ট জরিমানা করলো 2 লাখ টাকা, ওই গলি দিয়ে বের হয়ে ওই শেষ পাতায় যাওয়ার পরে আবার শুরু হয়ে যায় প্রোডাকশন। তারা হয়তোবা পানিশমেন্টটাকে ভয় পায়, জরিমানাটাকে অতটা ভয় পায় না। আর হচ্ছে পানিশমেন্ট বলতে তারা জেলটাকে বেশি ভয় পায়। তো আমরা এই ওষুধ নিয়ে কাজ করতে গিয়ে এবং ভেজাল খাবার নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ, এবং এটা এর ভেতরে না ঢুকলে আসলে এর ভয়াবহতা সম্পর্কে বোঝা খুব মুশকিল। কারণ আপনি বাংলাদেশের মানে যারা এই বিষয়টার সাথে জড়িত, তারা জেনে শুনে এই আমাদের টিচার যেটা বললেন যে হচ্ছে গণহত্যার সামিল, এটাই গণহত্যার মতো একটা কাজের সাথে জড়িত হচ্ছে। এরা জানে যে ওষুধটা ভেজাল, কিন্তু জেনে শুনে তারা ফার্মেসি থেকে কিনছে, যারা ফার্মেসির মালিক তারা এই ওষুধটা কিনছে, তারপরে যারা মিটফুডের ব্যবসায়ী তারা এই ওষুধটা অর্ডার দিচ্ছে, যারা প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানি রয়েছে ইউনানি, বিশেষ করে আমি দেখেছি এবার ইউনানি কোম্পানি যেগুলো রয়েছে ওষুধ তৈরি করে, তারা ভেজাল ওষুধের কাজে বেশি। তার মানে রাজীব আল মাসুদ, ইট ইজ এ নেক্সাস, তাদের মধ্যে সবার সঙ্গে সবার একটা যোগাযোগ। এটা তো একটা চক্র, ইটস এ চেইন। এই চেইনটা আমরা কয়েকটা চেইন ভাঙতে পেরেছি, কিন্তু এটা কতদিন সাস্টেইন করবে এইভাবে আসলে পুরো প্রক্রিয়াটা বন্ধ করা টাফ। হ্যাঁ, এটা একটা সমন্বিত উদ্যোগ লাগবে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমরা আসলে সবাই সবার সুনামটাই করে যাচ্ছি, যে আমি এই করেছি, আমিও এই কাজটা করেছি, আমি সেটা করেছি। আসলে আমরা যতই করছি না কেন, যারা এন্ড থেকে সবাই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে বাজারে নকল খাবার সয়লাভ, ঔষধের সয়লাভ, এটা হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ রাজীব আল মাসুদ, আপনি স্পষ্টভাষী। এই বিষয়টি নিশ্চয়ই আমাদের তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে। আমি একটু কথা বলতেই চাই ডক্টর মনিরুল ইসলাম, পরিচালক পুষ্টি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এটা দীর্ঘমেয়াদী যে
প্রভাবটা থাকবে ডক্টর মনিরুল ইসলাম, সেটি বহন করার ক্ষমতা কি আমাদের তরুণ প্রজন্মের আছে কতখানি? এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। এর মধ্যে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। রাজিবুল মাসুদ যে কথাটা বলতেছিলেন যে আসলে দেখেন দীর্ঘদিন যাবত আমরা একটা জিনিসই দুর্বৃত্তনের মধ্যে আছি, যে আমরা জরিমানা করতেছি, জেল দিচ্ছি। কিন্তু আমি মনে করি যে আমাদের যে সমস্ত কর্তৃপক্ষ অর্থাৎ রেগুলেটরি বডি আছে তাদের এই সক্ষমতা আছে কিনা। আমি এটা সবসময় বলি, মিটিংয়ে বলি, ওয়ার্কশপে বলি, যে আমরা যদি একটা কাজ করতে পারি, যে যারা এই ভেজাল করতেছে তাদেরকে যদি আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পারি, তাহলে সেটা পদ্ধতিটা কি ভেরি সিম্পল, ভেরি ইজি। যে অর্থাৎ আমাদের এত কিছু করার দরকার নাই, আমরা ফার্ম গেট অথবা গুলশান যে অথবা এয়ারপোর্ট এই সমস্ত মোড়ে আমাদের সাইনবোর্ডে, আমাদের এখানে ইলেকট্রিক সাইনবোর্ডে থাকবে এখানে যে এইখানে যে মিস্টার রাশেদ কাঞ্চন যে উনি দুধে পানি মিশাইছে, হ্যাঁ, যে এটা 7 দিন থেকে 8 দিন সেখানে এই সংবাদটা ঘুরতে থাকবে। কোনো রেল স্টেশনে সেনে এটা প্লে কার্ডে সেই জিনিসটা ঘুরতে থাকবে। তাইলে যখন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হবে, যিনি যত বড় শক্তিশালী হোক না কেন, আমি মনে করি এই জেল জরিমানার সাথে এটার একটা ভালো উদ্যোগ হতে পারে। আর আরেকটা হলো যে আমাদের তরুণ প্রজন্ম, যেটা আমি বলতেছিলাম, যে আমি খুব ক্লিয়ার কাট যেই প্রশ্নটা আমি বলতে চাই, যে এইখানে আসলে দেখেন খাবার নিয়ে অবশ্যই আজ আগে মানুষ না খেয়ে মরতো, এখন মানুষ খেয়ে মরছে, এটা আমাদের একটা স্বাভাবিক ধারণা, এটা হয়তো সত্য। কিন্তু একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, আমি এই ক্ষেত্রে কাজ করতে যাই, খাদ্যে ভেজাল আছে, এটা অস্বীকার করার জো নাই, কিন্তু পার্টিকুলার কিছু খাবারের উপরে এটা বেশি নজর দেওয়া উচিত। তবে আপনারা বারবারই যে কথাটা বলতেছিলেন যে কসমেটিক্স এবং প্রসাধনী, এটা একটা হুমকি স্বরূপ। আমি কিছু নির্দিষ্ট উদাহরণ দিতে চাই যদি আমাকে সময় দেন। এবং প্লাস্টিক দেখেন, আমি এটা বলে যাব যে প্লাস্টিক একসময় আসলে মানুষের মলে পাওয়া যেত, আর এখন আমাদের মা বোনদের গর্ভফুলে পাওয়া যাচ্ছে। তাহলে প্লাস্টিক যেমন আমাদের জীবনটাকে সহজলভ্য করে দিয়েছে, কিন্তু আমাদের জীবনের জন্য এটা একটা হুমকি শুরু হয়ে দাঁড়াইছে। আপনার কসমেটিক বারবার আসতেছিল, একটা লিপস্টিক গবেষণায়, আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে একটা মা বোন যারা রেগুলার লিপস্টিক ইউজ করেন, তারা 24 মিলিগ্রামের মতো লিপস্টিক ডেলি তারা কনজিউম করে। ইট ডাজ নট এ ম্যাটার, এটা আপনার স্টুলের সাথে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 150 to 200 শেড অলরেডি ইন দ্য মার্কেট। এই যে 200 রকমের শেডের লিপস্টিক আছে, এখানে হাউ মেনি কালার্স এখানে আমরা ইউজ করছি, এবং এই কালার্সগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে নন ফুড গ্রেড। অর্থাৎ একটা লরিয়াল লিপস্টিক অথবা ম্যাক লিপস্টিক দাম যেখানে $50, আর আমরা গাউসিয়া অথবা গ্রামেগঞ্জে 5 থেকে 10 টাকায় লিপস্টিক পাচ্ছি। আমরা কিন্তু এটা নিয়ে মাথা কামাচ্ছি না, আমরা খেলে সবসময় বলছি যে খাবারটা ভেজাল। আপনি তথ্যের কথা বলছিলেন, আমি একটু ছোট্ট তথ্য এই মুহূর্তে একটু দিতে চাই। সেটি হচ্ছে সরকারি জনস্বাস্থ্য ইনস্টিটিউট সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হচ্ছে বাজারে কোনো পণ্যে 66%, কোনোটিতে 43, আবার কোনোটিতে 25 থেকে 28% ভেজাল প্রমাণিত হয়েছে। 66 থেকে 28 প্রমাণিত হয়েছে। দেশের মানুষের প্রধান খাদ্যপণ্য চালেও ভেজাল রয়েছে 9%। যেই চাল বাংলাদেশে উৎপাদন হয়, প্রিয় দর্শক, বাংলাদেশ একটি কৃষি দেশ, এই কৃষকরা নিশ্চয়ই ভেজাল মেশান না। কারা মেশাচ্ছে, কারাই দুর্বৃত্তায়নের সাথে জড়িত, সরকার, জনগণ নির্বাচিত সরকার কতটা দায়িত্ব পালন করছে, রাষ্ট্র কতটা সংবিধানের 15 আর্টিকেলের প্রভিশন অফ নেসেসিটিতে যে অধিকার দিয়েছে সেটি রক্ষা করছে, আলোচনা করতে চাই, প্রতিবাদ করতে চাই, পথ খুঁজতে চাই বাঁচার এই দুর্বৃত্তায়নের পথ থেকে। একটা বিরতি নিতেই হচ্ছে। জি ডক্টর মনিরুল, আপনি বলছিলেন। আমি যেটা শ্যাম্পুর কথাটা বলছিলাম, উনি এরপরে পপুলার হসপিটালে উনি অপারেশন করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু ওনার পুরা মানে ক্ষত একেবারেই শুকাচ্ছিল না। পরে ওনারা আবার ইমেল করলো যে এই পেশেন্টটা কেন আসতেছে না। পরে উনি আবার থাইল্যান্ডে গেলেন, ওনারা বললো যে ডোন্ট ওরি। তারপরে ওনারা আবার শ্যাম্পুটা তৈরি করে দিল পার্সেন্টেজটা ঠিক করে, এবং উনি তখন এখন সুস্থ আছেন। আমি এই জন্য বললাম যে আসলে আমাদের যে বড় বড় যে কোম্পানিগুলা এইখানেই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সমস্যা সৃষ্টি করে। আর আমাদের যে ভেজাল তো ভেজালই, তাছাড়া আমাদের অনেকগুলো আছে যে নিম্নমানের যে কোম্পানি, এইগুলোও কিন্তু সরকারের উচিত যখন এটাতে তাদেরকে লাইসেন্স দেওয়া হয় যে ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া। আপনি আরেকটা রিপোর্টের কথা বলছিলেন চাউল বা যেন আমরা ভেরি রিসেন্টলি আসলে দেখেন যে আমাদের স্টাডি আছে, যেমন আমরা সব ধরনের চাউলের কিন্তু আমরা হেভি মেটালসগুলো আমরা অ্যানালাইসিস করেছি। আসলে দেখেন আবেগ একটা অন্য জিনিস, কিন্তু আপনার তথ্যপাত্র একটা অন্য জিনিস। এবং আমরা কিন্তু একমাত্র যে কুইনুর বাসমতি যে রাইস, সেখানে আমরা 0.48 আমরা লিড পেয়েছি, কিন্তু অন্য কিন্তু চাউলে কিন্তু নাই। ইজ ইট ন্যাচারাল? এটা স্বাভাবিক এবং প্রক্রিয়া। আপনার আপনার একটু মাত্রার বেশি আছে,
আপনার হাজার হাজার স্যাম্পল, দুই একটা স্যাম্পলে থাকতেই পারে, কারণ এটা মাত্রার source- বেশি কিন্তু একটু। হ্যাঁ। আপনার কাছে আবার আসবো, আমাকে একটু যেতে হচ্ছে। একে লুৎফুল কবির, সহযোগী অধ্যাপক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সবার জানা, পরিস্থিতি আমরা সবাই বুঝি, সরকার বুঝে, মনিটরিং অথরিটিগুলো বুঝে, জনগণ বুঝে, গণমাধ্যম লিখছে। আপনার কাছে যদি জানতে চাই যে পরামর্শটা তাহলে কি, কোন পথে হাঁটবে মানুষ বাঁচতে হলে দুর্বৃত্তায়নের পথ থেকে? এটা খুবই সহজ বিষয়, কারণ হচ্ছে আপনার ধরেন খাদ্য কিংবা ওষুধ কিংবা প্রসাধনী যেই বিষয় নিয়ে আমরা কথা বলি না কেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দেখভাল করার জন্য একটা সরকারি সংস্থা আছে। সেই সংস্থাগুলিকে আরও বেশি মনিটরিং করতে হবে। কারণ হচ্ছে আপনি দেখেন আমাদের দেশের যে প্রচলিত ড্রাগ অ্যাক্ট, সেখানে বলা আছে আপনি একটা মোবাইল কোর্টের মাধ্যমে, যেটা আমাদের পুলিশ কর্মকর্তা বললেন, যে সর্বোচ্চ তার একটা জরিমানা হতে পারে 50,000 টাকা। যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান, মানে ভেজাল প্রস্তুতকারক প্রতিষ্ঠান, ওষুধের ক্ষেত্রে যদি আমি বলি, 5 কোটি টাকার ওষুধ বিক্রি করে 50,000 টাকা জরিমানা দেওয়া তো তার কাছে কোনো বিষয়ই নয়। তাহলে তাকে কি করতে হবে? সেই আইনগুলিকে আরও বেশি শক্তিশালী করতে হবে। এইটা দেখভাল করার জন্য যে সরকারি সংস্থা আছে, ওষুধ প্রশাসন অধিদপ্তর, তাদেরকে আরও বেশি সক্রিয় হতে হবে। আমাদের দেশে ওষুধের বাজার আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে ব্যাপ্তি, যেটি আমাদের একজন সহকর্মী বললেন, 160টি দেশে এখন ওষুধ রপ্তানি হচ্ছে, বাংলাদেশের ওষুধ। একটার সময় যেখানে 80 ভাগেরও বেশি ওষুধ আমরা কিনতে হতো, আমাদের বিদেশ নির্ভরতা ছিল, সেইখানে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পরে 160টা দেশে আমি ওষুধ রপ্তানি করছি। তাহলে এই যে দুই একটা নকল এবং ভেজাল ওষুধ যারা বানাচ্ছে, তারা কারা? তাদেরকে কি আইডেন্টিফাই করা বা তাদেরকে রেগুলেশনের আন্ডারে আনা খুব কঠিন কাজ? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব সহজ একটা বিষয়। এবং এটা করছে কারা? এখানে কিন্তু সরকারের কিছুটা আমি সমালোচনাই করব। কিছুদিন আগে, বছর কয়েক আগে, দেশের 84টা ছোট ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পরে সেই লোকগুলি, সেই প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে যুক্ত মালিকগুলি কিংবা সেই মেশিনারিজগুলি কোথায় গেল? নিশ্চয়ই সেগুলি এখন ভেজাল এবং নকল ওষুধ বানাচ্ছে, কোথাও না কোথাও ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। তাহলে আপনাকে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা তো সমাধান নয়। আপনাকে অবশ্যই সেই লোকগুলিকে, এই যেটা বললেন, সচেতন করে কিংবা আইনের আওতায় এনে অথবা তাদেরকে স্বাবলম্বী করে, যে কোনো প্রক্রিয়ায় হোক, তাদেরকে আপনার একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তখনই একমাত্র আপনার নকল ভেজাল যাই বলি না কেন আমরা, এই ধরনের ওষুধ বলেন, খাদ্য বলেন কিংবা প্রসাধনের সামগ্রী বলেন, সেটা প্রতিরোধ করা সম্ভব হবে। আর আইনটাকেও শক্তিশালী করতে হবে। জি প্রফেসর একে লুৎফুল কবির, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু একটা বিষয়ে দৃষ্টি দিতে চাই, সেটি হচ্ছে, প্রশ্নটি আমি রাখবো গোলাম রহমান, সভাপতি ক্যাব, এবং তিনি কিন্তু দুদকের সম্মানিত চেয়ারম্যান ছিলেন। হি হ্যাজ ডান এ লং সার্ভিস টু দ্য নেশন। স্যার, প্রশ্নটা এরকম, কোথাও যদি অগ্নিকাণ্ড ঘটে, তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেড একটি অ্যাসেসমেন্ট করে বলে এত জনবলের ক্ষতি হয়েছে, এতগুলো ঘর পুড়েছে, এত অর্থের ক্ষতি হয়েছে, 50 বছর ধরে নকল খাদ্য, নকল মেডিসিন বা নকল ওষুধ বা নকল কসমেটিক্সে আমাদের ক্ষতির পরিমাণ কত, এটি মাপবে কে স্যার? ক্ষতির পরিমাণ মাপাটা তো কঠিন ব্যাপার, তবে কলোসাল, এটা যে পরিমাণ অত্যন্ত বেশি, এতে কোনো সন্দেহ নাই। তবে আমাদের রেসিস্টেন্স ক্ষমতা বোধ হয় তুলনামূলকভাবে ভেজাল নকলের মধ্যে থেকে আমাদের শরীরে বোধ হয় রেসিস্টেন্স ক্ষমতা বেড়েছে, সেই জন্য আমাদের গড় আয়ু বাড়ছে। নাহলে তো গড় আয়ু বাড়ার কোনো যৌক্তিক কারণ দেখছি না। সচেতনতা এই যে একটা দুর্বৃত্তায়নের দুষ্ট চক্রের মধ্যে আমরা পড়ে গেছি, এর থেকে বের হয়ে আসতে হলে আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা দিবেন, আইন আরো কঠোর করা যেতে পারে। কিন্তু সবচেয়ে যা জরুরি তা হলো সচেতনতা সকলের মধ্যে, আর নৈতিকতার যাতে বিকশিত হয় সেই প্রচেষ্টা করা। সেই জন্যে আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং পরিবার থেকে নৈতিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, এইটা যদি আমরা বাড়াতে না পারি, তাহলে এই দুষ্ট চক্র থেকে কখনো পরিত্রাণ হবে না। এখন আমরা যদি অর্থের জন্যে যে কোনো কর্মকাণ্ড করতে, যে মানসিকভাবে তৈরি হই,
তাহলে কিন্তু এই অপরাধ দমন করা কঠিন থেকে কঠিনতর হবে। অর্থই সব নয়, এই জিনিসটা এককালে আমাদের দেশে ছিল। আমরা যেমন আজ থেকে 50 বা 60 বছর আগে পাড়াতে মহল্লাতে যদি কেউ আমাদের বন্ধু বান্ধব থাকতো যে তার বাবা কোন রকমের অনৈতিক কাজ করছে, আমরা ওইটা যতই অবৈধশালী হোক না কেন একটা মানে আপনার ছোট হয়ে থাকতো অথবা, কিন্তু এখন যার টাকা আছে সে বুক ফুলাই চলে। এই যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন, সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, তার থেকে পরিত্রাণ না পেলে আমাদের কোনো সমস্যা, এই ধরনের সমস্যাগুলি ওদের সমাধান সম্ভব না। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আমাকে একটু যেতেই হচ্ছে। অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যারের কাছে আমার প্রশ্নটি খুব সহজ, খুব সাধারণ মানুষের প্রশ্ন আমি প্রতিনিধিত্ব করতে চাই। সেটি হচ্ছে, আমাদের সুরক্ষা সংবিধান দেয়নি, রাষ্ট্র দেয়নি, সরকারি যন্ত্রগুলো দেয়নি, বিএসটিআই দেয়নি, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেয়নি, গণমাধ্যম সোচ্চার ছিল না, আমরা কোথায় যাব স্যার? ধন্যবাদ। আনডাউটেডলি আপনি খুব সঠিক কথা বলেছেন। আসলে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই বাংলাদেশের মূল সংবিধানের প্রথম ধারাতেই তা ছিল। আপনি যেটি বলছেন যে 15 অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব হলো রাষ্ট্রের। তো রাষ্ট্র কাদের? রাষ্ট্র তো সকলকে মিলে, বিএসটিআই মিলে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মিলে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সবাইকে মিলেই তো রাষ্ট্র, আর পুলিশকে মিলে। কথাটা হলো যে আপনি যদি দেশকে সত্যি সত্যি মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে চান, উন্নত সমৃদ্ধ জাতি তৈরি করতে চান, তাহলে তো সৎ মানুষের দেশ লাগবে, তাহলে তো মূল্যবোধ সম্পন্ন মানুষ লাগবে, নির্মোহ মানুষ লাগবে, সৎ ন্যায়পরায়ণ মানুষ লাগবে। সেই সৎ ন্যায়পরায়ণ মানুষ যদি না হয়, তাহলে যে আইনটা আছে সেই আইনটাও কিন্তু সঠিকভাবে প্রয়োগ হবে না। সে আইনের ফসল কিন্তু সাধারণ মানুষের ঘরে পৌঁছবে না। এটি পৌঁছাতে হলে আমাদেরকে সব জায়গায় নির্মম হতে হবে। খেয়াল করুন, যে আইনটি আসলে আপ টু ডেটও করতে হবে। যে মিটফুডে আমাদের রিপোর্টার যে দেখলো যে সবাই তালা বন্ধ করতেছে, যে এখানে ইনভেস্টিগেশন আসবে বলে, সেই রিটেলার কি জানে সেই খুচরা মূল্যের বা এমনকি পাইকারি যারা ওষুধ বিক্রি করতেছে, তারা তো জানে না যে এটা জিঞ্জিরাতে বা অন্য কোনো জায়গায় নকল কারখানায় নকল ওষুধ উপাদানে তৈরি করা হয়েছে। সে যখন রিটেল প্রাইসে বিক্রি করবে, সে মনে করবে যে সব ভালো ভালো ওষুধ বিক্রি করতেছে, কিন্তু জরিমানা টাকা গুনতে হচ্ছে তাকে এবং জেল পেতে হচ্ছে তাকে। তাহলে যারা ওষুধটা তৈরি করতেছে, সুতরাং যেই কাজটি আমাদেরকে করতে হবে যে সামগ্রিকভাবে যদি আপনি বাংলাদেশে এই সংকটটা থেকে দিয়ে আসতে চান, এটি শুধু খাদ্য ভেজাল নয়, এটি শুধু কসমেটিকে ভেজাল নয়। আপনি যে কথাটি বলছিলেন যে মানুষ সুন্দর হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য কসমেটিক ব্যবহার করে, আপনি শুনলে আশ্চর্য হবেন যদি এমন একটি স্টাডি হয় যে কসমেটিক ব্যবহার না করে কতজন মানুষ ভালো থাকছে আর কসমেটিক ব্যবহার করে কতজন খারাপ হয়ে যাচ্ছে, তাহলে দেখবেন যে কসমেটিক ব্যবহার করার মানুষের সংখ্যা বেশি, অধিকতর খারাপ হচ্ছে। তার মানে হলো যে এই কসমেটিকতে অবশ্যই একটি মানে অনাকাঙ্ক্ষিত উপাদান আছে, খারাপ উপাদান আছে, যেটি মানুষের সুস্থ শরীরকে খারাপ করে দিচ্ছে। কি কারণে এখন এত লিভার অকেজ হয়ে যাওয়ার রুগী পাচ্ছি, কেন এত রেনাল ফেলিউর বা কিডনি অকেজ হওয়ার রুগী, লক্ষ লক্ষ রুগী বেড়ে যাচ্ছে বাংলাদেশে, অথবা ক্যান্সারের রুগীর সংখ্যা কেন বেড়ে যাচ্ছে, তার একটি সঠিক নির্ণয় যদি আমরা রেট্রোস্পেক্টিভ স্টাডি করে বের করি যে বেসিক আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য কত পার্সেন্ট কিডনি নষ্ট হচ্ছে, আর কত পার্সেন্ট ভেজাল খাবার খেয়ে, ভেজাল ওষুধ খেয়ে কত পার্সেন্ট মানুষের কিডনি নষ্ট হচ্ছে। আপনি জানেন যে খাবারে যে রংগুলো ব্যবহার করা হয়, এই রংগুলো কিডনির জন্য খারাপ, লিভারের জন্য খারাপ, এমনকি এগুলো ক্যান্সার তৈরি করে। সুতরাং এই যে রং তৈরি করার ক্ষেত্রে আপনি হয়তো দেখবেন যে এই রঙের মাত্রা ঠিক আছে, কিন্তু এই রংটি তো কনজিউম করার জন্য নয়, খাবারে দেওয়ার জন্য নয়। যে রংটি আপনি কাপড়ে দিবেন সেই রং তো খাবারে দিতে পারেন না। কাজেই আমাদেরকে সব জায়গাতে একটি সত্যনিষ্ঠ হতে হবে, বস্তুনিষ্ঠ হতে হবে, নৈতিক মূল্যবোধ সম্পর্ক। অনেক ধন্যবাদ অধ্যাপক শহীদুল্লাহ শিকদার। চমৎকার করে সামারিটা দিয়েছেন যে আমাদের নৈতিক মানদণ্ড বাড়াতে হবে। আমি আমার দর্শকদের জন্য একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যেই দেশে থানায় ব্যস্ততা বেশি থাকে, বুঝতে হবে সেই দেশে
অপরাধ বেশি হচ্ছে। যে দেশে জেলখানা পরিপূর্ণ থাকে কয়েদিদের দিয়ে, সে দেশে অপরাধীর সংখ্যা বিচার বিভাগ থেকে শনাক্ত হয়ে থাকে। যেই দেশে হাসপাতালে রোগীর সংখ্যা সিরিয়াল ধরতে হয়, লম্বা লাইন থাকে, বুঝতে হবে সেই জাতির খাদ্য, ঔষধ, কসমেটিক্স কোনো কিছুই ঠিক নেই। একটু যেতে চাই তামান্না চৌধুরীর সঙ্গে। আপনারা রোগীদের কি বলছেন তামান্না, যারা আসছে তাদেরকে আপনারা কি অ্যাডভাইস করছেন, কি সান্ত্বনা দিচ্ছেন? আমরা যদি নিজেরা ঘর থেকে সচেতন হই তাহলে কিন্তু এই পরিমাণ ভেজাল খাবারে মেশানো অনেকটা কমে যাবে। অফ সিজনে যদি আপনি আম খেতে চান তাহলে স্বাভাবিকভাবেই ফরমালিন বা কার্বাইড ইউজ করে আম রাখতে হবে, সংরক্ষণ করতে হবে। সো মানুষকে সচেতন হতে হবে, ঘরের খাবার খেতে হবে, মৌসুমী খাবারের প্রতি বেশি জোর দিতে হবে, যেটা যেই মৌসুমে আল্লাহ তাআলা দিচ্ছে সেই মৌসুমী খাবারগুলো খেলে আমরা নিজেরা যদি এই দিক থেকে সচেতন হই তাহলে ভেজাল কিন্তু তার জায়গাটা কম করতে পারবে। সো জনগণের সচেতনতাটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং বাসায় বাড়িতে যে আমরা খাবার তৈরি করি, আপনি দেখবেন খাবারকে একটু মজা করতে মা টেস্ট মেকার দিচ্ছে, টেস্টিং সল্ট দিচ্ছে, কালার অ্যাড করছে, রঙিন পাস্তা তৈরি করে দিচ্ছে। সো এই ব্যাপারগুলো মানুষকে নিজস্ব সচেতনতা বাড়াতে হবে। আমরা যদি আমাদের এই চাহিদাটা কমাতে পারি তাহলে দেখবেন সব জায়গাতে আসলে ভেজালটা অনেকটা কমে আসছে। জি এটা আমার opinion। জি তামান্না চৌধুরী, চমৎকার সামারি। আমি একটু নুজাহাতি রহমানের সঙ্গে কথা বলে পরে বিএসটিআই এবং আমরা জনস্বাস্থ্য পুষ্টি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। নুজাহাত, আপনাকে আবার একটু আমন্ত্রণ জানাই। আপনার কাছে একটু যেটা জানতে চাই, মানসিক বিভিন্ন সমস্যার কথা আপনি বলছিলেন, রোগীরা আসছে, এগুলা তো অ্যাকশন রিয়াকশন অফ মানে ভেজাল খাবার, তাই নয় কি? তার মানে শরীরের পরে এখন মনের উপরও প্রভাবটা পড়ছে। তাহলে সমাধানটা কি? আপনি কি বলছেন? রোগীদের কাছে কি সান্ত্বনার বাণী দিচ্ছেন, কিভাবে বোঝাচ্ছেন তাদেরকে? অনেক ধন্যবাদ। এটা তো সত্যিই কথা যে ভেজাল খাবার, ভেজাল ওষুধের প্রথম ধাক্কাটা শরীরের উপরে আসে এবং সেটা নিয়েই কিন্তু মনটাও নষ্ট হয়ে যায়। আমাদের শরীর যখন ভালো না থাকে তখন কিন্তু মন কখনোই ভালো থাকতে পারে না, কারণ শরীর এবং মন একেবারেই ভাইস ভার্সা, একে অন্যের মানে পরিপূরক। শরীর যদি সুস্থ নাই থাকে আমরা কি করে আশা করব যে মন ভালো থাকবে? সেই জায়গাটাতে সবার মানে যেটা বললেন ডক্টরের কাছ থেকে এবং পুষ্টিবিদের কাছ থেকে যেটা আসলো যে নিজেদের সচেতনতা, নৈতিক মানদণ্ডের উন্নয়ন এবং সততা, এর আসলে কোনো বিকল্প নেই। এই সবগুলো যদি আমরা ইমপ্লিমেন্টেশনে রাখতে পারি। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যেটা আরো আলোচনায় আসলো, যে রাষ্ট্রের ভূমিকা, সেটা খুব শক্ত একটা ভূমিকা নেয়া। রাষ্ট্র চেষ্টা করছে, এটা কিন্তু খুব ভিজিবল, কিন্তু হয়তো আরো চেষ্টা করা প্রয়োজন। কারণ আমাদের ছোট্ট দেশ অনুযায়ী মানুষের সংখ্যা অনেক বেশি, রাষ্ট্রযন্ত্রে যতগুলো মানুষ আছেন তারা হয়তো সাফিসিয়েন্ট নন। সেই জায়গাটাতে তারা আরো লোকবল বাড়াতে পারেন এবং আরো মাইক্রো লেভেলে যদি ওই মনিটরিংটা করতে পারেন তাহলে হয়তো হবে। আর যারা রোগীরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আসলে আশা নিয়ে থাকা ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো আমরা একটু আশায় বুক অবশ্যই বাঁধবো। নুজাহাতি রহমান আশায় বুক বাঁধতেই চাই, নুজাহাতি রহমান আশায় বুক বাঁধতেই চাই। উপপরিচালক বিএসটিআই রিয়াজুল হক রয়েছেন, তিনিও ভীষণ ব্যস্ত মানুষ। আমরা তো আশায় বুক বাঁধতে চাই। রিয়াজুল হক, কি আশা শোনাবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আসার কথা হলো, আমরা তো নিয়মিত অভিযান পরিচালনা করছি, আমাদেরকে মিডিয়া কর্মী এবং জনসাধারণের সহযোগিতা চাচ্ছি। আমি কসমেটিক্সের বিষয়ে অনেক কথা হলো, যদি আপনি আমাকে সময় দেন তাহলে আমি বাস্তবতাটা একটু তুলে ধরতে পারি আপনাকে। জি বলুন। আমরা কসমেটিক্সের উপরে বিশেষ কিছু অভিযান, স্পেশাল কিছু অভিযান পরিচালনা করছি। প্রায় যেমন 142টি অভিযান পরিচালনা করে আমরা 124টি প্রতিষ্ঠানে আমরা অভিযান পরিচালনা করছি। সেই অভিযানে আমরা 2 কোটি টাকা জরিমানা করার পাশাপাশি প্রায় 8 কোটি টাকা নকল কসমেটিক্স আমরা জব্দ করে এনে নিজ খরচে আমরা ট্রাক দিয়ে নিয়ে সিটি কর্পোরেশনের ডাম্পিং স্পটে আমরা ধ্বংস করেছি। তবে এক্ষেত্রে আমি একটি কথা আপনাকে জনসাধারণের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা যারা কসমেটিক্স ব্যবহার করি, এরা বেশিরভাগ ক্ষেত্রেই করে কি, কসমেটিক গুলা ব্যবহার করার পরে খালি যে কৌটাগুলো থাকে সেই কৌটাগুলা তারা মান ডিস্ট্রয় না করে নরমালি ফেলে দেয়। এই কৌটাগুলাই কিন্তু নকলের অন্যতম কারণ। আমরা পুরাতন ঢাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করেছি, সেখানে আমরা লক্ষ্য করেছি যে অনেক নামি দামি প্রতিষ্ঠানের কসমেটিক্স তারা এই পুরান কৌটাগুলাতে ভরে নতুন করে তারা বাজারজাত করছে। আমরা এই লাস্টের কয়েকটি প্রোগ্রাম আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, যে সকল বাসা বাড়িতে এই সমস্ত পণ্য নকল করা হয়, যেহেতু নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো নাম থাকে না, তাদের কোনো ট্রেড লাইসেন্স থাকে না, সুতরাং আমরা তাদেরকে বলছি যে যারা এই বাড়ি ভাড়া দিচ্ছেন
এর দায় দায়িত্ব আপনাদের নিতে হবে, এবং একজন বাড়ির মালিককে আমরা গ্রেফতার করে তাকেও আমরা শাস্তির আওতায় এনেছি। নকল কোনো পণ্য নকল কিনা আসল বা বিএসটি এর অনুমোদন আছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমাদের বর্তমান মহাপরিচালক মহোদয় একটা ডিজিটাল পদ্ধতি উদ্ভাবন করেছেন, অর্থাৎ কিউআর কোড। এখন আমরা যে সমস্ত প্রতিষ্ঠানকে লাইসেন্স দিব, আমরা বিএসটি মান চিহ্নের পাশাপাশি আমরা ওই কিউআর কোড দিব। যদি মোবাইলে কোনো পণ্য ক্রয় করতে যেয়ে যদি মোবাইল দিয়ে ওই কিউআর কোডের করে সার্চ করে, তাহলে ওই পণ্যটির লাইসেন্সের প্রতিচ্ছবি বেশি উঠবে এবং পণ্যটি বৈধ না অবৈধ সেটাও বেশি উঠবে। অর্থাৎ এখন নকল করে কোনো পণ্য আর বাজারজাত করার সুযোগ থাকবে না। রিয়াজুল হক, আপনি কি একটু বলবেন, আমাদের কয়েকজন দর্শক একটু আমাদেরকে প্রশ্নটি করেছিল যে আপনারা যে উদ্যোগগুলো নিচ্ছেন, এই যে কিউআর কোড দিচ্ছেন, সেটি কত কোটি টাকার প্রজেক্ট এবং সেটি কতদিন কাজ করবে? এটা আমরা সামনে যতদিন থাকবে, আমাদের বিএসটির এই কার্যক্রম যতদিন থাকবে ততদিনই চলমান থাকবে। যখন তার মেয়াদ শেষ হবে আমরা এই মেয়াদটা কন্টিনিউ করব। আমাদের এই মেয়াদ থাকবে, অর্থাৎ পণ্য বিএসটির মানচিহ্ন সঠিক রয়েছে কিনা সেটা যেমন নিশ্চিত হতে পারবে, পাশাপাশি নকল ভেজাল এবং ব্যাপকভাবে প্রতিরোধ হবে বলে আমরা আশা করি। জি, অনেক ধন্যবাদ রিয়াজুল হক, উপপরিচালক বিএসটিআই। অত্যন্ত ব্যস্ত মানুষ, আপনি সময় দিয়েছেন, কৃতজ্ঞতা আপনার কাছে। বিরতিতে যেতেই হচ্ছে, তিনি আশার বাণী শুনিয়েছেন। আমরা আমাদের অন্য অতিথিদের কাছ থেকেও কিছু সম্ভাবনা এবং আশার বাণী শুনতে চাই, বিশেষ করে রাজীব আল মাসুদের কাছে তার পরবর্তী পরিকল্পনার বিষয়ে সরকারের কী নির্দেশনা রয়েছে সেটি শুনতে চাই। একটি কথা বলে বিরতিতে যেতেই হবে, সেটি হচ্ছে ছাড় হয়তো সাময়িক সময়ের জন্য পাওয়া সম্ভব, কিন্তু বাংলাদেশের মানুষ বা তরুণ প্রজন্ম যেভাবে সচেতন হচ্ছে, ছাড় হয়তো একদিন, ছাড়ের দিন শেষ হবে। একটু বিরতি। কথা দিয়েছিলাম যে সমস্যার কথা বলবো না, সমাধানের পথও খোঁজার চেষ্টা করব এবং কিভাবে সমস্যা সমাধান করে সাফল্যের পথে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে খোলামেলা আলোচনা করব। গোলাম রহমান স্যারকে একটু আনতে চাই। গোলাম রহমান স্যার, ক্যাব, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব, আপনি এর সভাপতি, একসময় ছিলেন দুর্নীতি দমন কমিশনের সম্মানিত চেয়ারম্যান। আপনি একটা কম্বো কি অ্যাডভাইস আমাদেরকে করতে পারেন যে সমস্যাটা যেখানে শুরু, সমাধানটা কোথায় হতে পারে, আর সাস্টেইনেবল সলিউশনটা কি হতে পারে? আমার সময় যেহেতু একেবারে শেষ পর্যায়ে, স্যার আপনার কাছ থেকে একটু সংক্ষেপে শুনতে চাই। আমি এর আগেও বলেছি, মানুষের নৈতিক মূল্যবোধ যদি জাগ্রত করা না যায় তাহলে অপকর্ম রোধ করা কঠিন হয়ে পড়ে। কোর্স নৈতিক মূল্যবোধের সমৃদ্ধির জন্য বা বৃদ্ধির জন্য শিক্ষা ব্যবস্থা একটা মানে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, পরিবারও বড় ভূমিকা পালন করে। আর অর্থের যে জন্য মানুষের যে রেস, র্যাট রেস, এইটা যাতে না থাকে সেদিকে সে ব্যবস্থাটা করার চেষ্টা করতে হবে। এই জন্য এর সাথে আমাদের সমাজনীতি, রাজনীতি সবই জড়িত। আপনি পরের দিকে যদি মূল্যবোধ না থাকে তাহলে কিন্তু সাধারণদেরকে মূল্যবোধের উদ্বুদ্ধ করা কঠিন। তাই আমাদের লিডারশিপ যদি অনেস্ট হয়, যদি মানুষকে সঠিক পথে পরিচালিত করে, তাহলে কিন্তু সবকিছুরই পরিবর্তন আসবে। স্যার অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমরা একটু রাজীব আল মাসুদের কাছে আসতেই চাই। সেটি হচ্ছে যে বিএসটিআই অনেক আশার কথা শুনিয়েছেন, তারা অনেক কাজ করছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই, করোনা চলাকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তর যেসব তথ্যগুলো প্রকাশ করত, মানুষের নাবিশ্বাস ছিল, মানুষের বিশ্বাস অবিশ্বাস নিয়ে প্রশ্ন ছিল। সরকারি এই প্রতিষ্ঠানগুলোর উপরে, এই অধিদপ্তরগুলোর উপরে জনগণের আস্থা কতখানি আছে সেটি প্রশ্ন সাপেক্ষ। সেটি নিয়ে কোনো রায় দেবা গণমাধ্যমের কাজ নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকারি এই প্রতিষ্ঠানগুলোর কথাবার্তা, তথ্য, উপাত্ত ট্যাক্স পেয়াররা, অর্থাৎ যারা কর দিয়ে রাষ্ট্র চালান, রাষ্ট্রের খরচ যোগান দেন, তাদের বিশ্বাস অবিশ্বাসে ঘাটতি রয়েছে। আপনি একটি ডিসিপ্লিন ফোর্সের কর্মকর্তা, চৌকস অফিসার হিসেবে আপনার সুনাম রয়েছে। জানতে চাই আপনাদের পরিকল্পনার মধ্যে এ ধরনের বিষয়ে আপনাদের টলারেন্স লেভেল বা পার্সেন্টেজটা কীরকম?
ধন্যবাদ আপনাকে আবার। আসলে আমরা কন্ট্রিবিউট করতে চাই দেশকে সবসময়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্লাস হচ্ছে বর্তমান আইজিপি স্যার, উনি খুবই অ্যাডামেন্ট এই বিষয়ে যে আমরা মানুষকে সেবা দিতে চাই। সেবা দেওয়ার জন্যে আমাদের যে সমস্ত স্কোপগুলো রয়েছে সেই স্কোপগুলো সবসময় আমরা কাজে লাগাতে চাই। তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে একটু সমস্যা হচ্ছে, যেমন আমি একটু উল্লেখ করতে চাই যে নিরাপদ খাদ্য আইন যেটা 2013-তে করা হয়েছে, এখানে কিন্তু পুলিশের ভূমিকাটা খুবই নেই বললেই চলে, পুলিশের কোনো ভূমিকাই নেই। হ্যাঁ, তো চাইলেও আমি আর অপারেশন করতে পারবো না, অপারেশন চালাতে পারবো না। আমার চোখের সামনে যদি কোনো কেউ ইনফরমেশন আসে তাহলে আমি আপনার সাথে একটু বিতর্ক করতে চাই। মানে খাদ্যে ভেজাল করবে, ভেজাল মেশাবে, নকল ওষুধ আনবে, কিন্তু জনগণের বন্ধু যে প্রতিষ্ঠান, পুলিশ প্রতিষ্ঠান, তারা অভিযান চালাতে পারবে না। তাহলে আইন প্রণেতারা তাদের দায় কতখানি এড়াতে পারেন? আসলে এইটা আগে যে আইনটা ছিল, হ্যাঁ, যেমন স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, তারপরে দণ্ডবিধিতেও আমাদের নির্দেশনা ছিল। তো সেই আইনগুলো কিন্তু বর্তমান নতুন আইন হলে সেটা পুরনো আইনগুলো খুব একটা কার্যকরী থাকে না। তো যাই হোক, এটা এখন আমরা কথা বলছি, আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এইটার কীভাবে একটা সমাধান করা যায়। তবে এই যে ভেজাল ওষুধ তৈরির, ভেজাল ওষুধের যে অপারেশনটা আমি শুরু করেছি, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমাদের অনেক ভুল কনসেপ্ট রয়েছে। যেমন একজন আলোচক বললেন যে হচ্ছে রিটেইলাররা বেসিক্যালি জানেন না, কিন্তু আমার অভিজ্ঞতায় রিপোর্টার সাহেবও বলতে পারবেন যে যে ডিমান্ডগুলো আসে সেটা কিন্তু মিটফোর্ড থেকেই যায়। হ্যাঁ, যে ডিমান্ডগুলো ওষুধের আসে সেটা মিটফোর্ডের ব্যবসায়ী। আমাদের কাছে রিপোর্ট রয়েছে, মিটফোর্ড ঔষধের যে পাইকারি বাজার, তারা হচ্ছে সারা বাংলাদেশে নকল ওষুধ ছড়িয়ে দেওয়ার জন্য মাস্টার মাইন্ড অ্যান্ড গো ডাউন। বাংলাদেশে যে ওষুধগুলো, নকল ওষুধগুলো পাওয়া যায় তার 90% ডিমান্ড এই এবং সাপ্লাই পুরোটা চলে হচ্ছে মিটফোর্ডের মানুষদের দিয়ে। হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ী তারা এই কাজটা করছে, ম্যাক্সিমামই ভালো, কিছু অসাধু ব্যক্তি। আমরা অলরেডি 4টা চক্রকে, এরকম পুরো চক্রকে শনাক্ত করেছি। আরও যারা রয়েছে আমি কাজ করছি তাদের নিয়ে। আমি এটা নিয়ে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং হচ্ছে এটাকে আরও কিভাবে কার্যকর করা যায় আমরা ওষুধ প্রশাসন এবং অন্যান্য যারা প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে সমন্বয় করে তাদের সাথে মিলেমিশে আমরা একটা। রাজীব আল মাসুদ, অনেক অনেক ধন্যবাদ, কিছুটা আশ্বাসের কথা বললেন। আমরা একটু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য জনস্বাস্থ্য পুষ্টি মঞ্জুর মোর্শেদ আহমেদ রয়েছেন। পুরো আলোচনায় আপনি আমাদের সঙ্গে ছিলেন, শুনেছেন, বক্তব্যগুলো উঠে এসেছে আপনাদের কর্তব্য এবং দায়িত্ব নিয়ে। আপনারাও বলেছেন যে সারা বাংলাদেশে আপনারা অফিস করেছেন, ইনফ্রাস্ট্রাকচার শেষ হয়েছে, জনবল নিয়োগ হয়েছে। আমার খুব সহজ প্রশ্ন মঞ্জুর মোর্শেদ আহমেদ, ফলাফল পেতে শুরু করব কবে থেকে আমরা দেখব যে আপনারা আপনাদের কাজগুলোর ফলাফল জনগণের কাছে বড় গলায় সাহস করে প্রমাণসহ উপস্থাপন করতে পাচ্ছেন মঞ্জুর মোর্শেদ আহমেদ? তা আমি বলতে চাই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অন্য আরো অনেকগুলি সরকারি প্রতিষ্ঠানের মতোই তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করবে। অবশ্যই আমরা দায়বদ্ধ এবং আমরা আইনের মধ্যে যতটুকু সম্ভব সচেষ্ট থাকব। তবে একটা কথা আমি বলতে চাই, নিরাপদ খাদ্য এরকম একটা ক্রস কাটিং বিষয়, খাদ্য উৎপাদন যিনি করছেন তার সংশ্লিষ্টতা থাকতে হবে, তার সততা থাকতে হবে, তার কিছু ট্রেনিং থাকতে হবে। এরকম প্রত্যেকটা স্টেজে যারা জড়িত প্রত্যেককে সচেতন থাকতে হবে। একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে সবকিছু এনশিওর করা সম্ভব হবে না। তবে আপনি যেটা বলছেন যে ফলাফল কবে থেকে পাবো, ফলাফল কিন্তু আমরা পাচ্ছি। আমাদের অনেক কিছুতেই উন্নতি হয়েছে, সেই উন্নতিটা হয়তো আমরা ওইভাবে ভিজিবল করার জন্য যেভাবে ভিজিবল করা দরকার সেইভাবে আমাদের চোখে পড়ছে না, কিন্তু আমাদের খাদ্যের মানের উন্নতি অনেক হয়েছে। ভেজাল যেরকম বেড়েছে, খাদ্যের মান নিয়ন্ত্রণের আমাদের ক্যাপাসিটিও বেড়েছে, আমাদের বিভিন্ন রকমের রেগুলেশন বেড়েছে, রেগুলেশনের প্রয়োগ বেড়েছে, আমাদের পুলিশ বাহিনী, র্যাব, তদারকি, মনিটরিং, সোর্স মানে আইডেন্টিফিকেশন, সব ক্ষেত্রেই আমাদের কিন্তু আগের থেকে সক্ষমতা বেড়েছে। জি, মঞ্জুর মোর্শেদ আহমেদ, অনেক অনেক আশার কথা শোনালেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা শেষবারের মতো একটু যেতে চাই একে লুৎফুল কবির, সহযোগী অধ্যাপক, ঔষধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্নটি খুব সহজ সরল মানুষের মতো, যেটা সাধারণ মানুষ জানতে চায়, সেটি হচ্ছে
কোনো কিছু উৎপাদনে মানে প্রোডাকশানে, ডিস্ট্রিবিউশনে, জেনারেশনে যেমন সায়েন্স একটা বড় ভূমিকা রাখে, সেখানে কারাপশন হলে পরে, সেখানে দুর্নীতি হলে পরে আপনাদের এই ফুড প্রযুক্তি বিভাগ মানে ঔষধ প্রযুক্তি বিভাগ কি করতে পারে মানুষকে সচেতন করার ক্ষেত্রে, যেহেতু সিদ্ধান্তটি সর্বশেষ জনগণকেই নিতে হবে সচেতনতার মধ্য দিয়ে? এটি আপনার কাছে আমার শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি আগেও বলেছিলাম যে একটা নকল কিংবা ভেজাল ওষুধ চিনবার জন্য আমার পক্ষেও, আমি যত বিশেষজ্ঞই না কেন ওষুধের ব্যাপারে, আমি কিন্তু দেখে চিনতে পারবো না। এটাকে কেমিক্যাল অ্যানালাইসিস করতে হবে, যেটাকে আমরা বলি ড্রাগ অ্যানালাইসিস। সেই অ্যানালাইসিস করবার জন্য যে সংশ্লিষ্ট দপ্তর আছে বাংলাদেশে, কিন্তু আপনি জানেন যে যেটা আমরা বলে থাকি যে ডিজিডিএ, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের একটা ল্যাবরেটরি আছে। সেই ল্যাবরেটরিতে টাইম টু টাইম বিভিন্ন জায়গা থেকে যদি স্যাম্পলগুলি নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে এবং সেটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়, যেটি সবাই জানতে পারবে যে হ্যাঁ, এই যে এই ওষুধগুলি খুব দেদারসে নকল হচ্ছে, খুব বেশি আকারে ভেজাল হচ্ছে, তাহলে মানুষ সচেতন হবে। সুতরাং এই যে প্রত্যেকটা জায়গা, এই জায়গাগুলিতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একজন নাগরিক হিসেবে আমাকে সচেতন হতে হবে, নাগরিকদেরকেও দায়িত্ব পালন করতে হবে, অংশ নিতে হবে এই উন্নয়নে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমি জানি আমি প্রত্যেককে সমানভাবে সময় দিতে পারিনি, প্রত্যেকের মতামত প্রকাশের সুযোগ দিতে পারিনি সমানভাবে, আমার সীমাবদ্ধতা রয়েছে সময়ের। আমি অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, দেশের একজন প্রবীণ খ্যাতিমান চিকিৎসক, সাবেক উপ-উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পুরো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কথাগুলো শুনেছেন, বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ থেকে আসা আমার মেধাবী প্যানেলিস্টদের বক্তব্য শুনেছেন। আমি স্যার আপনাকে বলবো, 1 মিনিটে যদি আপনি সামারিটা করে জনগণকে একটি বার্তা দিতেন, কি করব আমরা? ধন্যবাদ। আসলে আমাদের দেশে যে নকল ঔষধ এবং ভেজাল খাদ্য এবং ভেজাল প্রসাধনীর ব্যবহার হচ্ছে, এটি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলেই দেখতে পাচ্ছি। কিন্তু কথা হলো যে অন্ধকারের পরে আলো থাকে। এটা ঠিক যে এখন আমরা এই ভেজালের ভিতরে আসি, কিন্তু বিশ্বাস করি যে আপনি সকল কর্তৃপক্ষগুলো, এটি বিএসটিআই হোক বা পুলিশ বাহিনী হোক বা ভোক্তা অধিকারী হোক, সকলেই কিন্তু সচেতনভাবে এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে চায়। তাহলে এখানে জরুরি হলো সাধারণ মানুষের পার্টিসিপেশন। কনজিউমাররা, যারা ভোক্তা, যারা ওষুধ সেবন করছেন, যারা খাবার খাচ্ছেন, যারা প্রসাধনী ব্যবহার করছেন, তাদেরকে সচেতনভাবে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এটি যেমন কনজিউমারদের দায়িত্ব আছে, এটি আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব আছে, এটি যারা টেস্টিং করবে তাদের দায়িত্ব আছে, যারা মান নিয়ন্ত্রণ করবে তাদের দায়িত্ব আছে, এমনকি সাংবাদিক বা মিডিয়ারও দায়িত্ব আছে। কাজে আমি বিশ্বাস করি যে আমরা অবশ্যই ভেজাল মুক্ত একটি ভালো খাদ্যদ্রব্য, প্রসাধনীর ব্যবহার এবং অবশ্যই ভালো কোয়ালিটি ঔষধ বাংলাদেশে আমরা পাবো, যেটির প্রত্যাশা আমাদের সকলের আছে। কিন্তু সেই জন্য দরকার হলো জনগণের একটি অ্যাক্টিভ, সচেতন এবং নির্মোহ পার্টিসিপেশন, যেটি আসলে আসতে হবে কর্তৃপক্ষের কাছ থেকেও। সুতরাং আমি বিশ্বাস করি যে একসময় আমরা ভেজাল মুক্ত খাদ্য এবং অবশ্যই নকল ঔষধের বাইরে প্রকৃত ঔষধ, বৈজ্ঞানিক ঔষধ এবং নকল প্রসাধনীর বাইরে প্রকৃত প্রসাধনী আমরা বাজারে পাবো, সেই প্রত্যাশায় আছি। ধন্যবাদ সবাই। অনেক কৃতজ্ঞতা। ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। প্রিয় দর্শক মণ্ডলী, ছোট ছোট 3টি তথ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। সেটি হচ্ছে, বাংলাদেশে দুর্নীতি বলুন, অর্থনীতি বলুন, শিক্ষানীতি বলুন, সব নীতি ঠিক করতে হলে যেই রাজনীতিকে আমরা পাঠাই সংসদে, সেই রাজনীতিকেই আগে একমত হতে হবে। ভেজাল বিরোধী অভিযানে সকলকে যোগ দিতে হবে, ভেজাল প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে, উদ্যোগটা আসতে হবে আইন প্রণেতাদের কাছ থেকে, জনগণের জন্য তার আইন তৈরি করবেন। আরেকটি বিষয় একটু বলি, বর্তমান যিনি প্রধানমন্ত্রী 74-এ পা রাখবেন 28 সেপ্টেম্বর। এসএটিভি সংলাপের পক্ষ থেকে এবং এসএ টেলিভিশনের সকল কর্মকর্তা, কর্মচারী সকলের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা রইল, শুভ জন্মদিন। আর একটি বিষয় বলে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী ছাড় দেন, ছেড়ে দেন না। দেখা হবে আগামী অনুষ্ঠানে। শুভরাত্রি।